তো ধন্যবাদ সকলকে যারা উপস্থিত হয়েছেন আমাদের ময়মনসিংহ জেলা স্কুল সাহিত্য সংসদ কর্তৃক পরিচালিত পাঠচক্রে। তো এই পাঠচক্র এবারও পরিচালিত হচ্ছে বিগিনারদের উপর। এখন বিগিনারদের এখানে যারা সত্য কয়েকজন বিগিনার আমি দেখতে পাচ্ছি, নতুন 3 জন এখানে যুক্ত হয়েছে। তো নতুন বেশ কয়েকজন যুক্ত হয়েছে এখানে, এবং তার পাশাপাশি যারা আছে অধিকাংশ যতদূর দেখেছে অধিকাংশ এখানে তাদেরকে যে গল্পটা দেওয়া হয়েছিল সেটা পড়েছে। তো এখানে বিগিনারদের জন্য প্রদত্ত যেই গল্পটা ছিল, তাদের জন্য নির্ধারিত যেই গল্পটা ছিল সেটা হচ্ছে খোকা বাবুর প্রত্যাবর্তন, রবীন্দ্রনাথ ঠাকুর। অসাধারণ একটা গল্প এবং গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের। এই গল্পটা হচ্ছে অন্যতম ধ্রুপদী, মানে আমাদের ধ্রুপদী সাহিত্যগুলোর মধ্যে, ধ্রুপদী সাহিত্যের মধ্যে যে গল্প সাহিত্য আছে এটার মধ্যে অন্যতম বিখ্যাত একটা গল্প হচ্ছে আমাদের খোকা বাবুর প্রত্যাবর্তন। তো ভালো কথা, একদম যথাযথভাবে ঠিক নিয়ম যেভাবে আমরা পরিচালনা করি ঠিক সেরকমভাবেই আমরা সবার শুরুতে একজনকে জিজ্ঞাসা করব এই গল্পের সামারি, কয়েকজনকে জিজ্ঞাসা করবো যে এই গল্পের সামারিটা কি বা এই গল্পের মূল কাহিনীটা কি। এরপর হচ্ছে বিভিন্ন সমন্বয় সাধন কিংবা পারস্পরিক আলোচনা, তর্ক বিতর্ক, প্রশ্ন, এগুলোর মধ্যে দিয়ে এই পাঠচক্র পরিচালিত হবে। যারা নতুনরা আছো তারা এখানে, আমি মনে করি এই পাঠচক্রটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমাদের ভবিষ্যৎ পাঠচক্রগুলো কীভাবে পরিচালিত হবে। ঠিক আছে। তো শুরুতেই পাঠচক্র মানেই যেহেতু পাঠের চক্র তথা একটা বই পাঠ করার পর এটা নিয়ে যে আলোচনা, এটাই যেহেতু পাঠচক্র, তাই যেই বইটা সেখানের যে সামারি এটা আমি দিতে বলছি অংশু। তুমি দাঁড়িয়ে এই বইটার একটা সামারি গল্পের মূল কাহিনীটা হচ্ছে মানে একজন পিতামাতা যেভাবে একটা অন্যের এক সন্তানকে ভালোবাসে, এটাই মূল কাহিনীটা হচ্ছে এটাই। কাহিনীটা হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে আমার এক রায়চরণ বা হচ্ছে এখানে কাহিনী অনুযায়ী ধারাবাহিকভাবে যদি বলো, সেখানে একটা বালক ছিল, ওর নাম হচ্ছে রায়চরণ। সেখানে একটা বালক ছিলেন, তার নাম হচ্ছে রায়চরণ। সে আর কি, তার বয়স ছিল 12। তিনি আর কি হচ্ছে অংশু মূল বক্তব্যটা ব্যক্ত করলো এখানে, যেটা হচ্ছে আমি আহ্বান করছি ঋত্বিক বলো তাহলে। গল্পটিতে মূলত রায়চরণ নামে বা রায়চরণ কেন্দ্র করে মূলত গল্পটি লেখা হয়েছে। রায়চরণের প্রভু হচ্ছেন অনুকূল। তার যেই বাড়ির যে প্রধান, তার যে মা, সে হচ্ছে রায়চরণকে খুবই 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 পছন্দ করত। এখন কিছুদিন পর অনুকূলের সন্তান হয়, ছেলে সন্তান। কারণ এখন রায়চরণের দায়িত্ব হচ্ছে সেই ছেলে সন্তানকে ইয়ে করা, সেই ছেলে সন্তানকে পালন করা। রায়চরণ নানারকমভাবে সেই সন্তানকে পালন করতো। তো তাছাড়া তাকে অনেক সময় পিঠে নিয়ে চড়তো, তাকে অনেক সময় গাড়িতে বসে দিত, বা কদম্ব বৃক্ষ থেকে অনেক ফুল নিয়ে আসতো। একদিন রায়চরণ সেই ছেলেটিকে বলেছিল যে তুই গাড়িতে বসে থাক, আমি কদম্ব বৃক্ষ থেকে ফুল নিয়ে আসছি, আর জলের ধারে কখনো যাসনি। তখন জলের ধারে যাস নে এটা দেখে তার শিশু মন চালু হলো। এখন সে তার জলের ধারের কাছে যাওয়ার জন্য সে অনেক কৌতূহলী হয়ে উঠলো। তাই সে জলের দিকে গেল, এবং রায়চরণ যখন এসে দেখে যে গাড়ির মধ্যে কেউ নেই, সে খোকাবাবু বলে অনেক বলতে লাগলো। কিন্তু রায়চরণ ওই ছেলেটাকে আর পেল না। আর ওই ছেলেটা কি মা পিসি, কিন্তু রায়চরণকে চন্ন বলে ডাকতো। রায়চরণ এটা খুব অবাক লাগতো যে সে সবাইকে ঠিক নামে ডাকে, শুধুমাত্র তাকে কেন চন্ন বলে ডাকে। এখন পরবর্তীতে কিছুদিন পর রায়চরণের সন্তান হয়। রায়চরণের স্ত্রী সন্তান হয়। রায়চরণ তার নাম দিয়েছে ফেলনা। এখন সেই ফেলনা একদম ঠিক ওই ছেলেটার মতোই আচরণ করে। এখন রায়চরণ ভেবেছে যে হচ্ছে নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই অনুকূল সেভাবে সে আর কি রায়চরণের ঘরে পুনরায় জন্ম নিয়েছে। এখন সে ফেলনাকে সে রায়চরণ যদিও একটু গরিব ছিল, তো সে নিজে গরিব থাকলেও সে ফেলনাকে স্বশিক্ষায় সুশিক্ষিত করেছে। 12-13 বছর তাকে আর কি নিজের কাছেই রেখেছে। পরে রায়চরণ আস্তে আস্তে বৃদ্ধ হলো। সে পরে শেষবারের মতো অনুকূলের কাছে যায়। অনুকূলের কাছে গিয়ে বলে যে আমি আপনার সন্তানকে চুরি করেছিলাম না। তখন অনুকূল বলে যে কি
বলিস তাহলে কই। তো পরে পরে ওই রায়চরণ তার সন্তান ফেলনাকে দিয়ে দিল বা ফেলনাকে অনুকূলের কাছে দিয়ে দিল। তখন তখন অনুকূলের যে স্ত্রী তাকে দেখতে অনেক খুশি হয়ে গেলো, তাকে আদর করতে থাকলো। তখন অনুকূল বললো আমি কীভাবে বিশ্বাস করবো যেটা আমার সন্তান। তো তখন অনুকূল কিছুক্ষণ পরে তার মন পরিবর্তন করে নিল, যেহেতু তার স্ত্রী যেহেতু বলছে যে হচ্ছে বিশ্বাস করলো যে তার সঙ্গে, তাহলে অনুকূলের সন্দেহ করার কোনো কারণ নেই। পরে সে ওই ফেলনাকে জিজ্ঞাসা করলো যে হচ্ছে যে তুমি কি কোথাও হতে এসেছো। তো তখন তখন মানে কি মনে করানোর জন্য তখন হচ্ছে সে বললো যে আমার পিতা আমার পিতা রায়চরণ বলেই আমি জানি, কিন্তু তিনি আমাকে কখনো পিতার মতো স্নেহ করেননি। তিনি আমাকে কোনোরকমভাবে ভালোবাসেন, মানে আমাকে কারোর সঙ্গে খেলার সময় আমি কাউকে কারোর সাথে খেলতে দিতেন না, তিনি আর কি আমার সাথে খেলতেন। তখন সে অনুকূল আবার রায়চরণকে আর কি ডাকলো। তখন আর কি অনেক মানে কিছু কথা শোনালো অনুকূল রায়চরণকে। তখন রায়চরণ বললো যে এটা তো আমাকে ক্ষমা করে দিই। তখন হচ্ছে যে ফেলনা মানে রায়চরণের ছেলে সে তখন ভাবতে লাগলো যে সে তাহলে আসলেই অনুকূলের ছেলে, তাই সে রায়চরণের উপর তার রাগ করবে। সে এতদিন পিতার কাছ থেকে, পিতার স্নেহ থেকে তাকে নিয়ে গিয়েছিল। তো এখন তবুও সে বললো যে তাকে ছেড়ে দাও, যে হচ্ছে অনুকূলকে বললো যে তাকে ছেড়ে দাও, সে গরিব মানুষ। তো পরে আর কি হচ্ছে পরে আর কি রায়চরণ আর কি করেছে, রায়চরণ আর কি অনেকভাবে বিনতি করেছে যেটা আমার দোষ না, ঈশ্বরের দোষ, এরকম কিছু উদ্ভট কথাবার্তা বলেছেন। এরপর মূলত অনুকূল করে রায়চরণকে ছেড়ে দেয়। এরপর মাসের শেষে অনুকূল আর কি তাদের দেশ বলতে আর কি তাদের জায়গায় আর কি গেল বেতন দেওয়ার জন্য, কিন্তু দেখলো সেখানে কোনো লোক নেই। এখানে এটার মাধ্যমেই সেই গল্পের সমাপ্তি। ঠিক আছে। রায়চরণ যে কথাটা বললো আমি আপনার বাচ্চাটাকে চুরি করেছি, এই কি আসলে সত্য নাকি যে নদীতে গিয়েছিল নাকি পদ্মা নদী তাকে নিয়ে চলে ঠিক গেছে? আছে, ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, তো আহনাফ ঋত্বিক চমৎকার একটা সামারি দিয়েছে। সে হচ্ছে একটা সমন্বয় করে গল্পটা কীভাবে মূলত গিয়েছে এটা ব্যাখ্যা করতে পেরেছে। তো আহনাফের উপর প্রশ্ন করেছে। তো আহনাফের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এখন একটা সামারি দিয়ে দিই। হ্যাঁ, আমি এখন একটা সামারি দিচ্ছি। তোমরা যারা নতুন আছো তারা যাতে ভালোভাবে বুঝতে পারো, এবং হচ্ছে যারা ইয়েরা আছো তারা যাতে ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, তো ধন্যবাদ ঋত্বিককে তার চমৎকার সামনে উত্থাপনের জন্য। এবার আমি একটা ছোটো করে সামারি দিয়ে দিব, যাতে হচ্ছে তোমরা নতুনরা যাতে বুঝতে পারো এবং অন্যান্যরা যাতে একদম স্পষ্ট হয় বিষয়টা। সহজে বিষয়টা হলো যে রায়চরণ একজন ভৃত্য। হ্যাঁ, রায়চরণ একজন মানে একটা বাসার চাকর, বিভিন্ন পারিবারিকভাবে কাজ করে না, এরকম আগের কালে তো এরকম ছিল। আগের বারে পারিবারিকভাবে যারা কাজ করে। তো এইখানে দেখবা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, রায়চরণ যখন প্রথম আসছিল তখন যে অনুকূলের কথা আমরা বলতেছি, তখন 1 বছর বয়সী ছিল অনুকূল। হ্যাঁ, সেই অনুকূলকে সে খোকাবাবু বলতো এবং অনুকূলকে সে কোলে পিঠে করে বড় করছে, যে রায়চরণ সে চাকর। পরবর্তীতে দেখা গেছে যে অনুকূলের যে ছেলে তাকেও হচ্ছে রায়চরণ দেখতেছে। মানে বিষয়টা হইতেছে যে তুমি চিন্তা করো যে তোমার বাসায় একজন চাকর আছে, সে তোমার ছেলেকে দেখতেছে। হ্যাঁ, তোমার ছেলের বয়স 1 বছর, কিন্তু তোমার যখন নাতি হয়েছে, অর্থাৎ সেই 1 বছরের ছেলে বড় হইয়া তার বিবাহ হইয়া তার যখন আবার তার ছেলে হয়েছে, সেই ছেলেকেও সেই রায়চরণ দেখতেছে। অর্থাৎ স্নেহটা এখানে আর অনেক বেশি না, জেনারেশনালি মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হচ্ছে সে করতেছে পারিবারিকভাবে। এটা একটা বিষয়। তো এখানে হচ্ছে অনুকূলের যে ছেলে তাকে নিয়ে মূলত কথাটা হচ্ছে। হ্যাঁ, খোকাবাবু আসলে এখানে কে? গল্পের নাম খোকাবাবুর প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন মানে হচ্ছে ফিরে আসা। আর খোকাবাবু বলতে বোঝা হচ্ছে সেই অনুকূলের ছেলে যে একদা খোকা ছিল, যাকে রায়চরণ তার যৌবনে যাকে বড় করছে। এরপর যখন রায়চরণ বৃদ্ধ, তখন হইতেছে সেই অনুকূলের ছেলে হয়েছে, সেই অনুকূলকে বলা হইতেছে এখানে খোকাবাবু। ঠিক আছে, তো ঋত্বিক ওইটুকু ব্যাখ্যা করছে যে খোকাবাবুর বুদ্ধি খুবই তীক্ষ্ণ ছিল ছোটো বয়স থেকে। অনেকে আছে না যে ছোটোবেলায় হচ্ছে খুব মানে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দেয়, ছোটোবেলা থেকে হচ্ছে মানে তার বিভিন্ন বিচার বুদ্ধি থাকে, তার মধ্যে অনেক চাঞ্চল্য অনেক বেশি থাকে। তো এটা ছিল খোকাবাবুর মধ্যে। তো রায়চরণ তাকে নিয়ে খুবই মানে তাকে নিয়ে খুবই স্বপ্ন দেখতো যে এরকম বুদ্ধি থাকলে, এরকম তীক্ষ্ণ বুদ্ধির কোনো একটা শিশু বড় হয়ে অবশ্যই জজের মতো কোনো একটা বড় পজিশনে সে অবশ্যই যাবে। তো এটা ছিল তার চিন্তাভাবনা। তো একদিন কি হয়েছে, এই খোকাবাবু, হ্যাঁ, তাকে নিয়ে মূলত রায়চরণের একটা দায়িত্ব ছিল যে তাকে চিঠি পাঠানো হয়েছে, মানে
অনেক বৃষ্টি পড়ছে, বিভিন্ন পদ্মার ওই দিক দিয়ে তীর দিয়ে হচ্ছে ঠেলাগাড়ির মধ্য দিয়ে তাকে হচ্ছে রায়চরণ নিয়ে যাবে। অনুকূলের যে ছেলে তাকে রায়চরণ তার বাবার কাছে নিয়ে যাবে, এটা হলো মূল কথা। এখন ঠেলাগাড়ি দিয়ে নিয়ে যাইতে হবে, চারপাশে অনেক পানি, হ্যাঁ, নদীর তীর দিয়ে বৃষ্টি হয়েছে, বিভিন্ন ঝামেলা। এখন এইটার মধ্যে হঠাৎ করে যখন ঠেলাগাড়ি চলতেছে, অনুকূলের যে ছেলে অর্থাৎ যে আসল খোকা বাবা, হ্যাঁ, রায়চরণকে বলল যে হচ্ছে কদম ফুল। সে তখনও ছোট, দেখছে যে কদম ফুল দেখতে হচ্ছে মানে তার খুবই পছন্দ হতো। কদম ফুল দেখে বলছে যে হচ্ছে কদম ফুল নিয়ে আসো। হ্যাঁ, মানে মূলত তার ব্যাখ্যাটা ছিল যে হচ্ছে মানে রায়চরণকে সে বলতেছে কদম ফুলটা নিয়ে আসো, এটা দিয়ে খেলনা বানানো বা এই সব কিছু এটা করা যাবে। তো রায়চরণ হচ্ছে ঠিক আছে, মানে একদম শিশু, স্নেহ যেহেতু এত বেশি, তো ভাবলো যে আচ্ছা ঠিক আছে, ফুল কিনে দিলে মানে নিয়ে আসলে বা সমস্যা নেই। বর্ষাকালে আমরা জানি কদম ফুল সবচেয়ে ভালো ফোটে। তো বিষয়টি হচ্ছে যে রায়চরণ ওইখানে তারা বললো খোকা বাবুকে ওই ঠেলা গাড়িতে বসে রাখা, মানে বসাই, হ্যাঁ, বসে রেখে বললো যে হচ্ছে পানিতে যাবা না, হ্যাঁ, যাই হোক না কেন পানিতে যাবে না, আমি নিয়ে আসতেছি কদম ফুল। তো ঠিক আছে, ওই শিশুকে বসায়া অনুকূলের যে ছেলে খোকা বাবু তাকে বসায়া ওই রায়চরণ গেল হচ্ছে কদম ফুল আনতে। কিন্তু রায়চরণ যখন খোকা বাবুকে বলছে যে পানিতে যাবা না, শিশুদের মন কুকুরের লেজ কখনো সোজা হয় না। তো শিশুদেরকে তুমি বলছো যেইটা তুমি করতে নিষেধ করবা তারা সেটাই করবে। তো বলছে যে হচ্ছে পানিতে যাবা না, তার মাথায় ঘুরতেছে এখন পানিতে কেমনে যায়। হ্যাঁ, তার মাথার মধ্যে দেখছে যে আচ্ছা ঠিক আছে, পানি টল আওয়াজ করতেছে, খুবই মানে সে যেহেতু শিশু, কৌতূহল বেশি, তো সে ওইখানে পানিতে নেমে গেছে। যতদূর এখানে এক্সপ্লেনেশন দেওয়া যায়, সে খুব সম্ভব এই ভরা ইয়ের মধ্যে ঠেলাগাড়ি থেকে নেমে খুব সম্ভব যেহেতু শিশু ডুবে গেছে, যে ভালোভাবে মানে হাঁটাও করতে পারে না, কারণ তখনও মানে বলতেছে যে তখন সে হামাগুড়ি দেয় বা হাঁটা সদ্য শিখছে নতুন। তো এই কারণে দেখা গেছে যে খুব সম্ভব যতদূর এক্সপ্লেনেশন দেওয়া হয় এই গল্পের জন্য, খোকা বাবু আসলে ডুবে গেছে। এটা আমরা যতদূর বুঝতে পারি যে হচ্ছে ওই এত টলটল করা পানি যদি নাইমা পড়ে কোনো শিশু যায় ঠিকঠাক মতো হাঁটতে পারে না, তোমার কি মনে হয় কী হবে? ডুবে গেছে স্বাভাবিকভাবে। তো ওই সময়ে যে রায়চরণ যার দায়িত্বে ছিল সেই অনুকূলের খোকা বাবু, সে কদম ফুল নিয়ে আসছে, আইসা তো দেখেন না কীরকমটা লাগতে পারে। হ্যাঁ, তো পরে তো হচ্ছে চিৎকার চেঁচামেচি করতেছে খোকা বাবু কই কই। হ্যাঁ, এটা করার পর দেখা গেছে পুরো সন্ধ্যা পার হয়ে গেছে। ওই সময়টা ছিল দুপুর বিকাল এই সময়টা। হ্যাঁ, দেখা গেছে সন্ধ্যা পার হয়ে গেছে। বলতেছে ভগ্ন গলায় চিৎকার করতেছে। ভগ্ন গলা মানে হচ্ছে ভগ্ন কণ্ঠে চিৎকার করতেছে। ভগ্ন কণ্ঠ মানে হলো গলা ভাঙে অনেকে, মানে হ্যাঁ, মানে ভাঙা গলায় তার চিৎকার করতে করতে তার গলা ভেঙে গেছে। এরপরও সে চিৎকার করে যেতেছে খোকা বাবু কোথায়। হ্যাঁ, পরে হচ্ছে দেখা গেছে যে হচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এরপর অনুকূলও হচ্ছে মানে অনুকূল বুঝছে যে হচ্ছে আসলে এখানে মানে যে রায়চরণ তার দোষ দিলে হবে, কিন্তু অনুকূলের যে স্ত্রী সে হচ্ছে আবার অনুকূলের উল্টা, রায়চরণের উপর সে দোষ আরোপ করা শুরু করছে। হ্যাঁ, বোঝে যে চুরি করছে, হ্যান ত্যান, সে হচ্ছে এটা ঝামেলা করছে ইত্যাদি ইত্যাদি। তো পরে কি হইল, স্ত্রীর চাপে অনুকূল, রায়চরণ যেহেতু এতদিনের ভিত্তি, কিন্তু তবু অনুকূল তারা বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তার চাকরির দরকার। তো অনুকূলেরও মানে যে রায়চরণ তারও হচ্ছে মানে আফসোস অনেক বেশি যে আমি দায়িত্ব রাখতে পারলাম। তুমি চিন্তা করছো, তুমি প্রজন্মান্তর একজনের সেবা করতেছো বা যত্ন করতেছো, তোমার হাতে যদি সে থাকতো তাহলে কীরকমটা মনে হতো? তার মধ্যে প্রচুর আফসোস। ঠিক আছে, সে দুঃখে সে গেল তার নিজের বাড়িতে। হ্যাঁ, তার চাকরি থেকে ছুটে গেছে, তার নিজের বাড়িতে গেছে। তো নিজের বাড়িতে গিয়ে সে দেখে তার স্ত্রী অনেক মানে রায়চরণ কিন্তু অনেক বয়স হয়ে গেছে সেই সময়। হ্যাঁ, যেহেতু হচ্ছে 2 প্রজন্ম ধরে পালন করতেছে, অনেক বয়স হয়ে গেছে। তো দেখে যে তার স্ত্রী অনেক বয়স হলে কি সন্তান হয়, অনেক বয়স হলে সন্তান হয়, অনেক বয়স হলে হয় না। তো দেখা গেছে তার স্ত্রী প্রায় বৃদ্ধ বয়সে, মানে অনেক বয়স হওয়ার পর তার স্ত্রী সন্তান একজন পুত্র সন্তানের জন্ম দিচ্ছে। কিন্তু এটা হচ্ছে অনেক বয়স হইলে এটা হচ্ছে মানে শারীরিক ইয়েটা অনেক বেশি, চাপটা অনেক বেশি, এবং অনেক বয়স হওয়ার কারণে তার স্ত্রী মারা গেছে। অনুকূল না, মানে হচ্ছে রায়চরণের স্ত্রী মারা গেছে। তার মানে সে রায়চরণ যখন বাসায় ফিরে গেছে, রায়চরণের ছেলে। এখন রায়চরণ ভাবতেছে যে হচ্ছে এই যে ছেলে হইল, তার ওই ছেলের আচরণ কিন্তু সেই খোকা বাবুর মতো, মানে অনুকূলের ছেলের মতো। রায়চরণের ছেলের আচরণ শিশু বয়সে সে যেরকম আচরণ করতো, তার যেরকম তীক্ষ্ণ বুদ্ধি ছিল, সে যেরকম চাঞ্চল্য প্রকাশ করতো, এটা কিন্তু অনেকটা ঠিক সে অনুকূলের খোকা বাবুর মতো, অনুকূলের বাবুর মতো, মানে শিশুর মতো, যাকে হচ্ছে রায়চরণ হারায় আসছে। তো ওইখানে হচ্ছে সে ভাবলো যে আচ্ছা এটাকেই বলতেছে খোকা বাবুর প্রত্যাবর্তন। বুঝতেছো গল্পটার এখন তাৎপর্য? বুঝছো, খোকা বাবুকে সে হারায় ফেলছে রায়চরণ, সেই খোকা বাবু আবার ফিরে আসছে এই রায়চরণের ঘরে। প্রত্যাবর্তন বলতে আবারও ফিরে আসছে। হ্যাঁ, তো এইখানে রায়চরণ এই তার দৃঢ় বিশ্বাস যে হচ্ছে এইটা ঠিক খোকা বাবুই আসছে।
মায়ার মধ্যে দিয়ে তার মায়া সে ছাড়তে পারে নাই, এই কারণে সে আসছে, ঈশ্বরের কৃপাতে সে আসছে। হ্যাঁ, তো ঈশ্বরের কৃপাতে সে আসছে, মায়া ছাড়তে পারে নাই। তো এইখানে যদি তুমি দেখো যে তোমার প্রভু বা তোমার হচ্ছে মালিক, তার ছেলে আবার প্রত্যাবর্তন ঘটছে তোমার ঘরে, তখন কি তুমি তাকে ঠিক তোমার ছেলের মতো রাখতে পারবা? সে ওই তার নিজের যে ছেলে রায়চরণ, নিজের ছেলেকে সে খোকাবাবুর মতো, অর্থাৎ নিজের ছেলেকে সে তার প্রভুর সন্তানের মতো পালন করা শুরু করে। অর্থাৎ তাকে পিতা যেরকম ধরে শাসনে রাখে, পিতা যেরকম ধরে হচ্ছে কঠোরতা রেঁধে রাখে, সে ওইটা না কইরা উল্টা দা করা শুরু করে। সে ওইটা না করে হচ্ছে তার সন্তানের অনেকটা ভৃত্যের মতো সেবা করে। তারা সবসময় সে নিজে না খায় তার সন্তানের ইয়ে করে, সবসময় যেটা বলে তোয়ায় তোয়ায় রাখে। হ্যাঁ, এক অর্থে আমরা যেটা বলি, হ্যাঁ একদম হচ্ছে মানে খুব উচ্চ পর্যায়ে, হ্যাঁ মানে ভালো ভালো পোশাক কিনে দিত, তার শিক্ষার জন্য মানে সর্বোচ্চটা দিয়েছে। এরপরে কলকাতার জন্য কলকাতায় গিয়া তার শিক্ষার ব্যবস্থা করছে। তার যখন 12 বছর বয়স হবে, সে যখন কিশোর, অর্থাৎ সেই প্রত্যাবর্তিত খোকাবাবু, অর্থাৎ সেই রায়চরণের ছেলে যখন 12 বছর বয়স, তখন সে দেখছে যে তখন হঠাৎ তার মধ্যে উদয় হল রায়চরণের মধ্যে যে আচ্ছা আমি তো হারিয়েছি। রায়চরণের মধ্যে সে আফসোস আছে, সেই মানে দোষবোধ আছে, গিল্টি ফিলিং আছে তার মধ্যে, যে আমি তো হারিয়েছিলাম আমার সেই খোকাবাবু অনুকূলের ছেলেকে। হ্যাঁ, তাহলে হয়তোবা এই সে অনুকূলের ছেলে, আমার ঠিক তার পিতার কাছে ফিরে যাওয়া উচিত। তো রায়চরণ গিয়া ঋত্বিক এটা বলছে সংক্ষেপে, রায়চরণ আবার অনুকূলের কাছে গেছে। অনুকূলের কাছে গিয়া রায়চরণের যে নিজের ছেলে, তাকে খোকাবাবুর পরিচয় দেওয়া তারে ফেরাই দিয়েছে, অর্থাৎ তারে ফেরত দিয়ে দিয়েছে। অর্থাৎ ওই রায়চরণ গিয়া তার নিজের ছেলে নিয়েছে। রায়চরণ অনুকূলের সামনে গিয়া বলছে যে ভাই দেখেন, আপনার ছেলে হচ্ছে এইটা, আমি সত্যি কথা বলতেছি, আপনার ছেলেকে আমি নিছিলাম, আমি তাকে দিয়ে দিতেছি। কারণ তার মধ্যে কিন্তু দৃঢ় বিশ্বাস যে সে আছে, ঠিক আছে, সেই ছেলে যেখানে যাক না, খোকাবাবু আবার ফিরে আসছে, যেখানে আবার ফিরে আসছে সেখানে তো তোমার ফেরত দিয়েই দিতে হবে। তো সে হচ্ছে সেই দ্বাদশবর্ষী হচ্ছে কিশোর খোকাবাবুকে, অনুকূলের ছেলেকে অনুকূলের কাছে ফিরে গেছে। অনুকূলের ছেলে না আসলে এটা রায়চরণের ছেলে, কিন্তু রায়চরণের ছেলেকে সে অনুকূলের কাছে ফিরে দিয়েছে। তার স্ত্রীও হচ্ছে তাকে গ্রহণ করছে। এরপর রায়চরণ তার হচ্ছে জায়গায় চলে গেছে। হ্যাঁ, রায়চরণ যখন চলে গেছে, হয় মানে এরপর তার খবর জানা হয় সে হচ্ছে অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হয়েছে, হয় হচ্ছে সে মারা গেছে। অনুকূল অনেকবার বলছিল রায়চরণকে, আচ্ছা ঠিক আছে তুমি একবার তো চাকরি থেকে সরাই দিয়েছো, তুমি আবার আসো। অনুকূল আর মানে রায়চরণ আর আসে না, হ্যাঁ চলে গেছে, খোকাবাবুকে দিয়ে সে চলে গেছে। তো এটা হলো মানে মূলত সামারি। বোঝার মধ্যে কোনো ঘাটতি আছে বা কাহিনীর মধ্যে সবাই আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে মূল কাহিনী। এখন আমি বলি, এখানে খুব আলোচনার মানে আলোচ্য অনেক বিষয় আছে, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন তর্ক বিতর্ক এটা হইতে পারি। এখানে সবচেয়ে বড় প্রশ্ন যদি আমরা দেখি, আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো, আমরা যদি দেখি কাহিনীর মধ্যে, এখন দেখো যখন রায়চরণ তার সন্তানকে ফেরত দিয়ে দিতেছে, রায়চরণের সন্তানের নাম কিন্তু রাখছিল ফেলনা। হ্যাঁ, এটা আর কি তাকে বলি, রায়চরণ তার নিজের সন্তান যখন খোকাবাবুর প্রত্যাবর্তন, হ্যাঁ ওই খোকাবাবু যে মনে করছে ফিরে আসছে, তার নাম রাখছে হচ্ছে সে ফেলনা। ভালো কথা। তো এই ফেলনাকে, অর্থাৎ ফেলনার যখন কিশোর বয়স, তখন কিন্তু তাকে সে ফেরত দিয়ে দিছে, ফেরত অর্থাৎ অনুকূলের কাছে সে ফিরাই দিছে, বলছে যে এটা আপনারই সন্তান। এরপর কিন্তু দেখা গেছে, যদি গল্পের মধ্যে দেখি, রায়চরণের যে ছেলে, সে কিন্তু অনুকূলকে এবং অনুকূলের স্ত্রীকে নিজের পিতামাতার মতোই নিয়ে নিছে। হ্যাঁ, এখন এখানে আমার প্রশ্ন তোমাদের সকলের প্রতি, এখানে উত্তরের ভিন্নতা থাকে। সেটা হইতেছে যে তুমি যদি 12 বছর বয়স ধরে, হ্যাঁ বা হচ্ছে ধরা যাক তোমার কিশোর বয়স পর্যন্ত, 13-14 বছর বয়স পর্যন্ত তুমি যদি একটা বাসায় থাকো, হ্যাঁ তুমি যদি একজনকে নিজের পিতা বলেছিল বা যাই বলেছিল না, হ্যাঁ তুমি যদি এরকমভাবে থাকো, এটি কি ত্যাগ করে ঠিক হঠাৎ করে অন্য কাউকে পিতামাতা হিসেবে গ্রহণ করা সম্ভব? ঠিক সেই লেভেলে এটি কি গ্রহণ করা সম্ভব? কিন্তু এখানে আরেকটা বিষয়, এখানে তোমরা বলতে পারো যে হ্যাঁ তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অবাস্তবিক একটা কথা লিখছে, বাস্তব কথা লেখে। কিন্তু এখানে একটা বিষয়, তোমার পক্ষে তখনই অসম্ভব হবে যদি তুমি অন্য কাউকে পিতা বলে মনে করো। তুমি এতদিন যাকে পিতা বলে দেখেছো, তাকে ছেড়ে অন্য কাউকে কিন্তু তুমি পিতা বলে মনে করতে পারবে। কিন্তু তুমি যদি এখানে দেখো অন্য মানে যে মানে ফেলনা, দেখা গেছে যে মানে যেই রায়চরণ কিন্তু ফেলনাকে পিতার শাসনে রাখে, পিতার সুলভ একটা আচরণ, যে হচ্ছে বাপের একটা যে আচরণ, এটা কিন্তু সে রাখছে কিসের মতো? ভৃত্যের মতো বলতে কি, যে হ্যাঁ নিজের সন্তানের সে সেবা করতেছে, কখনোই তাকে পিতৃস্নেহে সে আবদ্ধ করে না। বরঞ্চ এটা কিন্তু পরবর্তীতে গল্পে বলছে
যে ফেলনা নিজেই বলতেছে মানে অনুকূলকে যে হচ্ছে সে আমাকে কোনো তার পিতার মতো ইয়ে করে না, আমি তো তার সে হচ্ছে সবসময় ভৃত্যের মতো আমার সাথে ইয়ে করতেছে যে হচ্ছে সে আমার সেবা করতেছে। তখন এটা সম্ভব নাকি? সম্ভব কি মনে হয়? এটা একটা চিন্তনীয় বিষয় যে তুমি যদি কাউকে নিজের পিতা বলে মনে করো, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে মানে মূলত এটা এতটা সহজ না বিচার করা। আমরা যেটা দেখলাম এটা এতটা সহজ না বিচার করা। হ্যাঁ, যেহেতু তুমি যদি একজনকে পিতা বলে এমনিতে মনে করো, তার ছাইরা তুমি অন্য করো পিতা বলে মনে করাটা খুবই গুড, প্রায় অসম্ভব বলে তুমি মনে করতে পারো। 13-14 বছর ধরে তুমি একজনে বাবা বলে মনে করছো, এরপরে হঠাৎ করে তুমি আর অন্য করা বলবা না। কিন্তু এখানে কিন্তু সে বাবা বলে মনে করে, তার কিন্তু তার পিতা কিন্তু তার পিতার মতো আচরণ করে না। পিতা যদি তোমার একটা পিতৃ স্নেহ যদি লাগে, তোমার বাবা যদি তোমার ভাইয়ের মতো আচরণ করে, তোমার বাবা যদি তোমার চাকরের মতো আচরণ করে, তুমি কখনো তার মধ্যে কি পিতৃ স্নেহ প্রস্ফুটিত হবে? কখনো তুমি তার পিতার মতো দেখতে পারবা না। সুতরাং তখন বিষয়টা কীরকম হয়? তখন এটা বাস্তবিক নাকি অবাস্তবিক, এটা নিয়ে আহনা পায়। আমি বলতেছি যে আমরা জানি যদি তুমি একজনকে পিতা হিসেবে থাকো, তখন থেকে অন্য জায়গায় যাওয়াটা খুবই কঠিন। কিন্তু এখানে দেখা গেছে যে ফেলনা কিন্তু রায়চরণকে নিজের পিতার মতো দেখতে, এরপর হচ্ছে সে অনুকূলের কাছে। এইটা কি একটা বাস্তবিক সিদ্ধান্ত নিয়েছে নাকি অবাস্তবিক? বাস্তবিক অবাস্তবিক বলতে এটা কি সম্ভব নাকি সম্ভব? এটা হচ্ছে ধরতে গেলে এটা সম্ভব, কারণ রায়চরণ সে তার বাবার মতো মানে বাবার যে দায়িত্ব তাকে শাসন করবো করাবো, এমনকি তাকে মানে কঠোর তাকে একটু সমানতালে রাখবে, কিন্তু রায়চরণ তা করে না। রায়চরণ চাকরের মতো তাকে সে যেটা চেয়েছে সেটাই দিয়েছে, তাকে চাকরে কি তাকে বলেছে যে তুমি তোমার ইচ্ছা মতো চলো তুমি সাথে। যখন সে 12 বছর হয়েছিল তখন রায়চরণ তার মা বাবার কাছে দিয়েছে। তখন ওই দুইজন মানে দুইজন পিতামাতা ভাবছিল যে এটা মনে হয় আমাদের ছেলে, এবং সাথে সাথে রায়চরণের ছেলে মানে ফেলনা ভেবে নিল ওরা মনে হয় আমার পিতামাতা, কারণ রায়চরণ আমাকে এমনভাবে আদর এবং স্নেহ রেখেছে মনে হয় তিনি আমার বৃত্ত। সো এটাই বলা যায় যে এটা সম্ভব বলতে গেলে, কারণ সে তো বাবা মার পরিচয় নেয়, এমনকি সে মা বাবার মানে বাবার যে কাজ মানে কী করতে হবে সেটা খোঁজার পরিচয় দেয়। সে করেছে শুধুমাত্র চাকরের কাজ, এটা থেকে বুঝতে পারি এটা। কিন্তু এটা অসম্ভব, কারণ এটার আরেকটা যুক্তি আছে। সে নিজের সে ছিল সেই কিন্তু আসলে রায়চরণের বাবা, কিন্তু সে শুধুমাত্র এই আগের খোকাবাবুকে হারিয়েছে বলে সে তার নিজের ছেলেকে ত্যাগ করে অন্যের কাছে বিয়ে করেছে। ঠিক আছে, তাহলে আহনাফ বলতেছে যে এটা সম্পূর্ণরূপে সম্ভব। হ্যাঁ, যেহেতু হচ্ছে রায়চরণ তার নিজের সন্তানের প্রতি সন্তানের মতো আচরণ না করে ভৃত্যের ইয়ের মতো আচরণ করছে, হ্যাঁ মানে পিতার মতো আচরণ না করে সে চাকরের মতো আচরণ করছে, তো বলছে যে আহনাফ বলতেছে যে এটা সম্ভব। জাওয়াদের এখানে তাহলে মতামত হচ্ছে, জাওয়াদ হাত দিচ্ছে। রায়চরণ অনুকূল ফেলনা যে রায়চরণের সাথে থেকেছে, ওর 10-12 বছর থেকেছে, তার কিশোরকাল পর্যন্ত থেকেছে। রায়চরণের প্রতি তো তার একটি মায়া রয়েছে, সেই মায়া মমতা রাগ কবিগুলো তো অবশ্যই রয়েছে। তাহলে সে অন্য কাউকে কীভাবে পিতা হিসেবে মেনে নিতে পারে? হচ্ছে এখান থেকে জাওয়াদের একটা ইয়ে আসছে, মানে জাওয়াদের একটা কাউন্টার আসছে যে হচ্ছে সে 10-12 বছর ধরে, এখানে কিন্তু একটা সময় ফ্যাক্টর, সময় একটা ফ্যাক্টর, আর হচ্ছে মায়া মমতা একটা ফ্যাক্টর। মায়া মমতা কোনো ভালো জিনিস না, কিন্তু তবুও হ্যাঁ এটা মানুষের মধ্যে একটা মায়া মমতা থাকে। 10-12 বছর এটা মায়া মমতা ছিন্ন করে কি তাহলে পিতামাতা ইয়ে করা সম্ভব? এটি ছিন্ন করা সম্ভব? বা এই বিষয়টা নিয়ে ধরো যে ঋত্বিক বললো এরপর এই যে আপনি যে প্রশ্নটি করলেন সেটি সম্ভব কি অসম্ভব সেটি সম্পূর্ণ নির্ভর করে সেই ব্যক্তির উপর, মানে হচ্ছে সেই ছেলেটার উপর। এখন দেখেন যেই ফেলনা যেই 10-12 বছর যে রায়চরণের সাথে থেকেছে, এখন বাস্তবিক অর্থে ওই ফেলনাও জানে যে হচ্ছে রায়চরণ তার পিতা, হ্যাঁ, কিন্তু তো রায়চরণ তাকে পিতার মত তাকে পিতৃস্নেহ দেন, পিতা যেরকম শাসন করে তাকে তেমন শাসন করেননি, যে তিনি তাকে
তিনি তাকে চাকরের মতো সেবা করে গেছেন। এখন এখন আপনি দেখুন, এই যে 10-12 বছরে একটা একটা মায়া মমতা তৈরি হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। এখন এই মায়া মমতা যে যে ত্যাগ করতে পারে সেই মূলত অন্যকে বলতে আর কি অনুকূলকে বোঝাচ্ছি, মানে হচ্ছে তাকে আর কি পিতা হিসেবে দেখতে পারে। আর যে মায়া মমতা ত্যাগ করতে পারবে না সে আর কি মূলত রায়চরণের কাছেই থাকতো। কাজেই এই বিষয়টা কি সম্পূর্ণ সেই ছেলেটার উপর নির্ভর করে, ব্যক্তির উপর নির্ভর করে যে মায়া মমতা ত্যাগ করবে কি করবে না। ঠিক আছে, আমার 10-12 বছর হয়েছে সে স্নেহ এমনকি আদর পেয়েছে, কিন্তু সে যখন তার মা বাবার কাছে যাবে সে কি সারা জীবন তার চাকরের সাথে থাকবে, নাকি সে তার বাবার কাছে থাকবে? মা বাবা একভাবে স্নেহ করে এবং চাকর আরেকভাবে। মা বাবা এবং চাকর সম্পূর্ণভাবে আলাদা, কারণ মা বাবা যতটুকু স্নেহ করে চাকর এর 1% করতে পারে না বলতে গেলে। কারণ সে রায়চরণ এমনভাবে ফলন নাকি রায়চরণ তাকে বৃত্তের মতো স্নেহ করত, এমনকি কিন্তু তার জন্য মা বাবার কাছে তাকে শাসন করে, মা বাবা যেটা যায় সেটা দেয়। সে অন্যরকম টাইপের সে স্নেহের ভিতর থাকে। বলতে গেলে পৃথিবীর প্রথম যে আদর দেখাবে এবং স্নেহ রাখবে সে হচ্ছে প্যারেন্টস অথবা মা বাবা, সেখানে চাকরের কোনো তুলনাই হয়। অন্যদিকে আমরা ধরতে পারি সে দিয়েছে, সে ভালো করেছে, কারণ তাকে কিন্তু বৃত্তের মতো দেয়নি। সে যদি না যেত তাহলে কিন্তু রায়চরণটাকে কিন্তু বৃত্তের মতো নিরাপদ করত, সে বড় হয়ে সাকসেস হতো। কারণ সে যেটা যা চড়ে তাকে শাসন করতে না, তাকে চাপ দিচ্ছে না, তাকে ধরছেও না, তাকে মারছেও না। অন্যদিকে প্যারেন্টস তাকে একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং তাকে স্নেহ করতে পারবে। সব বলতে গেলে প্যারেন্টস এবং চাকরের স্নেহ করার পর্যায়টা অনেক আলাদা। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন এখন দেখো, তাহলে দুই পক্ষ থেকে আমরা পাইলাম। ঋত্বিক আসলে এখানে ঋত্বিক আসলে উত্থাপন করছিল, বা ওই সাইড থেকে যেটা উত্থাপিত হয়েছে সেটা হচ্ছে মায়া মমতার বিষয়টা। ঋত্বিক এখানে বলতেছে যে মায়া মমতা ত্যাগ করা বা না করা এটা হচ্ছে একান্ত সেই একক ব্যক্তির উপর নির্ভরশীল। এখন আহনাফ এখানে বলতেছে যে একক ব্যক্তি হোক বা না হোক, মায়া মমতা যদি থাকে, মায়া মমতার মধ্যে কি পার্থক্য নাই? তোমার পিতার প্রতি সেই মায়া, বউয়ের প্রতি কি সেই মায়া, ছেলের প্রতি কি সেই মায়া, নাতির প্রতি কি সেই মায়া, এটাগুলো এক। তোমার ভাইয়ের প্রতি কি সেই একই ধরনের মায়া, বা চাকরের প্রতিও কি সেই একই ধরনের মায়া? না, মায়ার মধ্যে একটা পার্থক্য আছে। এইটা হচ্ছে অনাফ এখানে উত্থাপন করতেছে যে এই যে মায়া মমতাটা তৈরি হয়েছে হইতেই পারে ত্যাগ করা বা না করা বিষয়, সেটা হচ্ছে মায়া মমতার একটা ওই যে পার্থক্যটা রায়চরণের মধ্যে পার্থক্যটা ছিল, ওই রায়চরণের ক্ষেত্রে ডাইনামিকটা ছিল আসলে চাকরে বা ভৃত্যে। ওই ডাইনামিক পিতৃস্নেহের মায়া ছিল, পিতৃস্নেহের মমতা ছিল না। ওই মায়া ছিল, ওই মমতা ছিল তার চাকরের মমতা বা ভৃত্যতার মমতা বা চাকরামের মমতা। এটা হচ্ছে ওই আহনাফের থেকে উত্থাপিত হয়েছে। এখন নতুন একজনের কাছে আমি প্রশ্ন করি যে হচ্ছে কোন সেক্টরটা আসলে তোমরা সমর্থনের মধ্যে রাখো, যে হচ্ছে আসলে হ্যাঁ মানে জাওয়াদের সেক্টরটা সমর্থনের মধ্যে রাখতেছো নাকি আহনাফের? তুমি ভাই তুমি আহনাফের, ঠিক আছে, হচ্ছে আহনাফের সেক্টরে সমর্থন হচ্ছে অনেক বেশি গেছে। তো তাহলে এই আলোচনাটা, হ্যাঁ তাহলে এখন দেখো একটা পাঠচক্রে একটা বই নিয়ে বিভিন্ন সেক্টরের আলোচনা আছে, আমরা শুধুমাত্র একটা আলোচনা আবর্তিত হবো। তো এই আলোচনার একটা সমাধান হয়ে গেল তাহলে কী বল? তো এই আলোচনার যেটা অর্থাৎ যে একজনের পক্ষে পিতামাতা হিসাবে গ্রহণ করে নেওয়াটা কতটা সহজ বা সহজ না, এটার সমাধান হলো এরকম হয় যে রায়চরণের যে মায়া মমতা ত্যাগ করাটা, মায়া মমতা কিন্তু ছিল ভৃত্যের মতো মায়া মমতা ছিল। এখন এটা তো তোমার পিতার সাথে প্রাসঙ্গিকই নাই, হ্যাঁ যেহেতু এটা প্রাসঙ্গিক না, সুতরাং বিষয়টা হইতেছে যে আলটিমেটলি চূড়ান্তভাবে এটা তেমন কঠিন ছিল না অপরকে পিতা হিসেবে গ্রহণ করা, তাই তো? ঠিক আছে, ফাইন। তাহলে এই সমস্যার সমাধান। দ্বিতীয় একটা প্রশ্ন, আমরা পরবর্তী একটা টপিকে যাই। হ্যাঁ, এই প্রশ্নের একটা পরবর্তী টপিক হইল যে এটা পূর্ববর্তী পাঠচক্র খুব একটা ভালো আলোচনা করছিল, মানে হচ্ছে ইনফোর্স করছিল, এবং অন্যান্য যেহেতু নতুন আছে এখানে হবে তাদের মতামত চাই। সেটা হচ্ছে যে রায়চরণ আসলে যেভাবে সেই ফেলনাকে বড় করছিল এটা আদৌ ঠিক কিনা? হ্যাঁ, মানে যদি আমরা দেখি ফেলনাকে, আমরা বারে বারে দেখি যে ফেলনাকে সে বড় করছিল একদম আমাদের বাংলা ভাষায় তোয়ায় বড় করছিল, তেল দেওয়া বড় করছিল। হ্যাঁ, তো এই তেল দেওয়া বড় করার কারণে হচ্ছে সে একটা পর্যায়ে গিয়ে হচ্ছে মানে সুললিত সুশীল হয়েছে, হ্যাঁ স্নেহের মধ্যে রাখছে, তেমন শাসনের উপর রাখে।
সেই শাসনও যদি থাকে অনেকটা হচ্ছে বৃত্তের মতো শাসন, বৃত্ত যতটুকু মানে আটকাইতে পারবে বা চাকর বা হেল্পার যতটুকু আটকাইতে পারবে সেরকম। হ্যাঁ, কিন্তু সেই পিতার মতো শাসন যে মায়েরা মুড়ে কোপায় দিলাম এরকম কোনো কিছু না। হ্যাঁ, এবং এটা উচিত হয়েছে নাকি উচিত হয়নি, এটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন। আগে যাওয়াত বলো, এরপর হচ্ছে আমি নতুনদের কাছে যাবো। আগে যাওয়াত। কিছুদিন আগে আমরা পোস্টমাস্টার গল্পটা পেয়েছি, আমরা ওইখান থেকে ধারণা পাইছি যে মায়া মমতাও লাগবে আবার শাসনও লাগবে। এখানে এখানে রায়চরণ ফেলনাকে এত বেশি মায়া মমতা দিয়ে ফেলেছে। এখানে তাকে একটু হলেও শাসন করা উচিত ছিল। বেশি মায়া মমতার ফলে সে কিন্তু তার পরবর্তী মা বাবা অর্থাৎ যার কাছে দিয়ে এসেছে সে তাদের সাথে কিন্তু সে যেভাবে তাদের কাছে সেভাবেই যাবে, যেমন করে সে রায়চরণের কাছে খাবার দাবার যা কিছু চেয়েছে সেভাবেই যাবে। তাদের সাথে হয়তো বা মাঝে মাঝে বেয়াদবিও করতে পারে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এত বেশি মায়া মমতা দেওয়া উচিত হয়নি এখানে। নতুনদের মতামত কি যে হচ্ছে রায়চরণ হচ্ছে মানে পুরো একটা মানে পুরো একজন ভৃত্যের মতো আচরণ করছে একদম। এটা কি হচ্ছে উচিত হয়েছে? আরিয়ান বল, মানে এটার উচিত কি বা সমাধানটা এটা কি হইতে পারে? উচিত না। উচিত হয়নি। হ্যাঁ, তাহলে কীরকমভাবে করাটা উচিত ছিল হচ্ছে তাকে বড় করে? পিতার মতো শাসন করা, কঠোর শাসনে আয়ত্ত করা। রায়চরণের এইভাবে তাকে পালন করা ঠিক হয় নাই, কারণ যেহেতু সে কোনো পিতৃ স্নেহ পায় নাই, সে তাকে বৃত্তের মতো বড় করলেও সে কোনো শাসন পায়নি। সে যদি বড় হয় তার কোনো মানুষ উদ্দেশ্য থাকে যে সে কারোর জন্য করবে, তার কোনো উদ্দেশ্য থাকবে না যে সে নিজের জন্যই করবে, সে নিজেই ভোগ করবে। রায়চরণের জন্য তার কিছু অবশিষ্ট থাকবে না, যেহেতু সে প্রীতি স্নেহ পায় নাই। যেহেতু রায়চরণ তাকে বৃত্তের মতো আচরণ করে বড় করেছে, তাহলে এক সময় হয়তো সুফিয়ান তাকে আর কি সে হয়তো বৃদ্ধ হিসেবে মেনে নিত, তার সাথে তার সম্পর্ক বৃত্তের মতনই হয়ে যেত। তাই বলা চলে যে রায়চরণ যদি তাকে প্রীতি স্নেহ দিয়ে বড় করতো তাহলেই সে ভালো হতো। যেহেতু সে তার প্রীতি স্নেহ দেয় নাই, বরং তাকে বৃত্তের মতো আচরণ করেছে, তাহলে সে সঠিক পথে নিয়োজিত হতে পারবে না, অথবা হতেও পারবে। তোমার মতামত? সে যেটা করেছে তা কিছুটা ঠিক হয়নি, কারণ সে যেভাবে মায়া মমতা দিয়ে তাকে বড় করেছে, বৃদ্ধের মতো বড় করেছে, সে ভেবেছে আর কি সে আসলে একটা বৃদ্ধ, কিন্তু তার ভিতরে মানে রায়চরণের ছেলের ভিতরে যদি মায়ের মমতা থাকে তাহলে সে তাকে পিতার মতো একটা মনে করতে পারে। কিন্তু যদি সে মানে রায়চরণ যদি বেশি তাকে একটু আদর করে দেয়, আদর করে তাহলে হয়তো তার ছেলে একটু মানে তাকে বেশি বৃত্তের মতো ট্রিট হবে। এই নতুন ভালো তাদের তাহলে আমার আমি প্রথমে বলতে চাই মানে যাওয়ার আছে যে কথাটা বলছে যে স্নেহ করা উচিত। আমি বলি 0 থেকে 12 বছর এই টাইমে বাচ্চারা এমনকি মানুষরা প্রতিষ্ঠিত হয়, তারা বুঝে কীভাবে কী করতে হবে না করতে হবে। এই সময় আমরা যদি টুয়াই বড় করি, এমন বলি যে বাবা এটা খাও এটা করতে হবে না, এই মিঠে। এমনকি যে আরেকজন বললো যে চাপ দিয়ে করতে হবে, আরেকজন আসলে না, বৃত্তের কাজ কি তাকে তো করা, তাকে যতটুকু পারবে চাপ দিবে, কিন্তু চাপ দিয়ে যে একবারে দিতে থাকবে এরকম না। বৃত্তের যা কাজ সে এটা করে আসছে, বৃত্তের যেটা করবে এটা করে আসছে। সে বলেছে স্যার মনে ছিল যে আমি বৃত্তের মতো বৃত্তে করতে থাকি, সে যখন করবে আমি তার পিতা মাতার উপর ছেড়ে দিয়ে আসবো। তার মনে কোনো ছিল না যে ওই ছেলেটার ভবিষ্যৎ কী। সে জানতো যে এটা আমার পুত্র, আমি তাকে একটু খেয়াল রেখে দেয়, কিন্তু সেটা করেনি। সে নিজের বৃত্তে মানে বলছে যে আমি তোমার চাকর, তুমি যেরকম করে মানুষ করার এরকমভাবে পুরো ভুল পর্যায়ে মানুষ করছে। এটার মধ্যে আমরা একটু চলে যাবো না, যে মানুষ না করে সমান পর্যায়ে মা বাবার মতো করা উচিত ছিল রায়চরণের। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দ্বিতীয় টপিকের উচিত আমি মনে করি আপাতত একটা সমাধান আমরা পেয়েছি। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে ইউনানিমাসলি অর্থাৎ সবাই সমানভাবে এই প্রথমবার আমি দেখলাম যে সবাই একটা বিষয় একমত হয়েছে যে হচ্ছে এটা রায়চরণের উচিত হয় না এরকমভাবে তার হচ্ছে মানে বৃত্তের মতো আচরণ করে। সন্তান থাকলে তোমার হচ্ছে একদম ইয়ার মতো, মানে না সে হচ্ছে দুইটাই বলছে
দুইটার উপরে উচিত, মানে একদম চাপ দিয়ে যদি এরকম হয় যে কোনো স্নেহ নাই, কোনো কিছু নাই, তখন হচ্ছে জাস্ট আরও বেশি বৈখা যাওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, তো হচ্ছে দুইটার মধ্যে একটা সমন্বয় করে ইয়ার পরিচালনা করা উচিত ছিল। এটা তো এই দুইটা টপিক তো গেল, হচ্ছে এই দুইটা আলোচনা গেল তো হচ্ছে একদম সহজ সরল বিষয়। এইবার হচ্ছে তৃতীয় টপিকটা একদম সিরিয়াস বিষয়, এটা হচ্ছে সবচেয়ে বড়টা হবে, এটা সবার অংশগ্রহণ এখানে বাধ্যতামূলক আমি চাচ্ছি। সেটা হচ্ছে রায়চরণ কি এটার প্রাপ্য ছিল যা তার সাথে হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি রায়চরণের যে ভাগ্যটা আসছে তার সামনে, রায়চরণের সাথে যা হয়েছে, সে কি এটার প্রাপ্য ছিল বা তার পক্ষে মানে তার প্রতি কি এটা হওয়াটা উচিত হয়েছে। মানে ধরা যাক, মানে আমি বলতেছি ইংরেজি ভাষায় ডিড হি ডিজার্ভ ইট, রায়চরণ কি এটা ডিজার্ভ করতো। মানে যদি হচ্ছে সবটা যদি আমরা দেখি যে হচ্ছে মানে রায়চরণ শুরু থেকে তার মানে যখন মানে একদম শুরু থেকে খুব ভালোভাবে তাদেরকে গঠন করে গড়ে তুলতেছিল, খুব যত্নের সাথে ছিল। তো যখন সে খোকাবাবুকে হারাইছে বা হারানোর পরে হ্যাঁ তাকে হচ্ছে চাকরিচ্যুত করা হয়। অনুকূল যদিও তার অনুকূলে ছিল, হ্যাঁ অনুকূল তার যদিও পক্ষে ছিল, হ্যাঁ তবুও দেখা গেছে অনুকূলের স্ত্রী তার পক্ষে ছিল না। তো এটার পর হচ্ছে বলতেছে টাকা অপবাদ দিছে যে হচ্ছে চুরি করে নিছে, মানে রায়চরণে চুরি করে নিছে। এরপর রায়চরণ গেল, রায়চরণ নিজের বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী সন্তান দিয়ে তার স্ত্রীও মারা গেল। এবার ওই সন্তানকে সে হচ্ছে একদম 12টা বছর মানে এক যুগ ধরে সে হচ্ছে ভৃত্যের মতো বড় করলো, অর্থাৎ খোকাবাবু হিসেবেই সে বড় করলো। এরপর হইতেছে তাকে হচ্ছে সে ফিরিয়ে দেয়, এটা হলো বিষয়, তাকে সে ফিরিয়ে দেয়। এখন আমরা যদি দেখি রায়চরণের যে মানে বিষয়টা, রায়চরণের যে সার্বিক বিষয়টা, তো রায়চরণের যে মানে মূলত তার যে জীবন কাহিনীটা যদি আমরা দেখি, এটা কিন্তু একটা দুঃখময় জীবন কাহিনী। হ্যাঁ, মানে আলটিমেটলি এটা কিন্তু ট্র্যাজেডি ইয়ার জন্য, হ্যাঁ, যে তার জীবনটা কিন্তু শেষে দুঃখের সাথেই গেছে, এটা কিন্তু সুখ বাইরে কিন্তু ছিল না। হ্যাঁ, মানে আলটিমেটলি ওই খোকাবাবুকে হারানোর পর থেকে তার একটার পর একটা আমাদের ময়মনসিংহের বাংলা ভাষায় পাস, একটার পর একটা সোজা পাস। হ্যাঁ, তো এটার কারণে আমার প্রশ্নটা হচ্ছে একদম সোজা প্রশ্ন আমাদের কাছে, এই বাসটা কি সে ডিজার্ভ করতো? তার আমি যদি দেখি এত সরল উত্তর এখানে সম্ভব না, কারণ এই খোকাবাবু যে হারাইছে একটা পর্যায় পর্যন্ত কিন্তু তোমরা এখানে রায়চরণের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারো না। রায়চরণের দায়বদ্ধতা ছিল কি? কারণ আলটিমেটলি তুমি রায়চরণই কিন্তু তাকে রাইখে গেছে, রায়চরণই তাকে রাইখে গেছে, এই রাইখা যাওয়াটা তার উচিত ছিল না। এটা হলো আমি যদি দেখি দায়িত্বশীলতার দায়িত্বহীনতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হিসাব আছে। হ্যাঁ, এখন দেখো শোনো, এখন দেখো আমি তোমাদের এই পাঠ্যচক্রটা পরিচালনা করতেছি, আমি যদি এখানে তোমাদের উপর কোনো কন্ট্রোল না রাখতাম, তোমাদের উপর যদি হচ্ছে একটু করে শাসন না করতাম, তাহলে তোমরা এখানে চিল্লাপাল্লা করতাম, নিজেদের মতো কথা বলতো। হ্যাঁ, চিল্লাপাল্লা করতে একটা স্যার ঢুকতো, হ্যাঁ স্যার ঢুকলে যা সরাসরি আমরা সবাই একসাথে মানে সে তোমাদের উপর বিচার হইতো, অনেক কিছু হইতো। তো আলটিমেটলি এটা কি দায়বদ্ধতা কি শুধু তোমাদের? আমি কিন্তু এটা বলতে পারি যে আমি তোমাদেরকে ছেড়ে দিই, তোমরা যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করে বলে তোমরা চিল্লাপাল্লা করো, চিল্লাপাল্লা কইরা আমিও ঝামেলা করলাম, তোমরাও ঝামেলা করো। অবশ্যই তোমাদের একটা দায়বদ্ধতা আছে যে হ্যাঁ তোমরা চিল্লাপাল্লা করলে না, কিন্তু আমার কি দায়বদ্ধতা নাই? আমি তোমাদেরকে কন্ট্রোলে রাখি, কারণ আলটিমেটলি আমি এখানে কন্ট্যাক্ট, তোমাদের দায়িত্বটা এখানে আপাতত আমার, আমি এখানে পাঠ্যক্রম পরিচালনা করতেছি, আমি এখানে ঠিকভাবে পরিচালনা করতে পারি নাই দেখাই তোমরা হচ্ছে এখানে চিৎকার চাচ্ছ, এই কারণে টিচার আসে, এই কারণে ঝামেলা করছে। ঠিক আছে, এখন যদি দেখি ওই যে খোকাবাবু হারানোর বিষয়টা, খোকাবাবু যে হারাই গেছে, এটি কি আসলে খোকাবাবুর দোষ? খোকাবাবুর বয়স কত? 1-2 বছর, 3 বছর সর্বোচ্চ। ইসলাম ধর্মে এটা বলা আছে, হিন্দু ধর্মের একটা হিসাব, যে শৈশবে যদি কেউ থাকে 7 বছর বয়সের আগে কেউ তার কোনো অ্যাকশনের জন্য দায়বদ্ধ। 7 বছর বয়স পর্যন্ত তুমি যদি মানে অনেক কিছু করতে পারে, কিন্তু ওইখানে তার জন্য কিন্তু কোনো পাপ পুণ্যের হিসাব হয় না ইসলাম ধর্মে। আমি হিন্দু, কিন্তু ইসলাম ধর্মের বিষয়টা আমি জানি। 7 বছর আগে পর্যন্ত কোনো হিসাব হয় না যে হচ্ছে যে তুমি আদৌ পাপ করছো নাকি পুণ্য করছো, কারণ এটা আলটিমেটলি তোমার মস্তিষ্ক ভালোভাবে গঠিত হয় না। তোমার এখন দেখো খোকাবাবুর বয়স 2-3 বছর, তার মস্তিষ্ক গঠিত হয়েছে, সে গড়ে গড়ে চলে গেছে। মানে তুমি এটা কী বলবো? তুমি বলবো যে খোকাবাবু হচ্ছে না অনৈতিক, খোকাবাবু থাপড়া মারেলা উচিত, হ্যান ত্যান, কিন্তু বলার তো কোনো সুযোগ নেই। খোকাবাবু অনৈতিক তুমি কেমন বলছো? নীতিনৈতিকতা বুঝারই ক্ষমতা নাই। আলটিমেট খোকাবাবু যে হারাইছে কোনো একটা কারণে তো হারাইছে, এই কারণের জন্য কে দায়বদ্ধ? কে দায়বদ্ধ কারণের জন্য? খোকাবাবু না, দায়বদ্ধ রায়চরণ নিজে। এইটার জন্য কিন্তু রায়চরণ, খোকাবাবুর কোনো দোষ দেওয়া যায় না, কারণ রায়চরণ নেই কেন। কিন্তু এখন তোমরা
তোমরা যত ইয়ে করো না কেন, যে হ্যাঁ তোমাদের একজন চাকর সে যতই ইয়ে থাকে না কেন, যে হচ্ছে সে যতই যত্নশীল থাকে না, রায়চরণ আসলে যত্নশীল ছিল, রায়চরণ আসলে হচ্ছে খুবই খুবই মানে ভালোবাসতো এটা, কিন্তু ভালোবাসার দায়িত্ব না। হ্যাঁ, ভালোবাসার তো আর দাম নাই তুমি যদি তোমার সন্তান না হারায়। হ্যাঁ, তোমার একজন ভৃত্য সে যতই তোমার সন্তানটা ভালোবাসার করো, তোমার যতই ভালোবাসো, সে যদি তোমার সন্তানটা হারায় ফেলে, ভুল হোক বা যাই হোক, তোমার কিন্তু রাগ উঠবে একটা পর্যায়ে পর্যন্ত, এবং সে কিন্তু এখানে দায়বদ্ধ। এখন তার শাস্তিটা কতটুকু হওয়া উচিত ছিল? রায়চরণের যে শাস্তিটা হয়েছে, যে লেভেলের শাস্তি হয়েছে, যে হ্যাঁ রায়চরণ, এটা কিন্তু শুধুমাত্র রায়চরণ, এটা কিন্তু রায়চরণ নিজেও নিজের উপর শাস্তিটা রেখেছে। রায়চরণ নিজেও ভাবছে যাচ্ছে ঠিক আছে আমি তো হারাইছি। এরপর সে গিয়া নিজের সন্তানকে নিজের সন্তানকে নিজের প্রভুর সন্তানের মতো মনে করিয়া তার ভৃত্যের মতো সেবা করিয়া তার দেওয়া গেছে, তার কোনো পিতৃত্ব নাই, তার এখানে করে গেছে, সে ওখানে বঞ্চিত হয়েছে, সে তার ওই নিজের পিতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে। তার এই শাস্তিটা তার প্রাপ্য ছিল। হ্যাঁ, 2 হাত উত্থাপিত হয়েছে, একটাতে জাওয়াত আর একটাতে আহনাফ, সবসময় এরা হয়। জাওয়াত দিয়ে শুরু করতেছে। ভাই, ছোটবেলা থেকেই রায়চরণ খোকাবাবুকে পিতামাতার মতো স্নেহ করে লালন পালন করেছে। এখন খোকাবাবুর পিতামাতাও তাকে অনেক ভালোবাসতো। একদিন যখন খোকাবাবুকে তার পিতামাতা হারায়, তখন তারা খুব কষ্ট পেয়েছিল। এজন্য এমনকি রায়চরণও এরকম ডিপ্রেশনে চলে গেছিল। রায়চরণের যখন সন্তান হয় তখন সে অনুভব করে যে তারা যে সন্তান হারিয়েছে তাদের যেমন কষ্ট হচ্ছে, আমারও সেই কষ্টটা অনুভব করা উচিত, কারণ আমি তাদের এই কষ্টটা আমি খোকাবাবুকে হারানোর জন্য দায়বদ্ধ থাকবো। কারণ খোকাবাবু, আমি যদি সেদিন কদম ফুল না তুলতে যেতাম তাহলে খোকাবাবু পুকুরে পড়তো না আর খোকাবাবু মারা যেত না। এই জন্য সে তার নিজের সন্তানকে 12 বছর পর্যন্ত লালন পালন করে, ভিত্তের মতো লালন পালন করে তাদের কাছে দিয়ে আসে। তাই আমি মনে করি সে এই শাস্তিটাই ডিজার্ভ করে। এটা কি ডিজার্ভ করে? তাহলে জাওয়াত বলতেছে যে হ্যাঁ এটা সে প্রাপ্য বা এটা সে ডিজার্ভ করে। যে হচ্ছে শোনো আমি বলতেছি যে তার শাস্তি, তার 2 ধরনের শাস্তি পাইছে। এটা শোনো, রায়চরণ কিন্তু 2 ধরনের শাস্তি পাইছে। একটা হইতেছে পর আরোপিত, অর্থাৎ অন্য একজন আরোপ করছে, সেটা কি তার চাকরি চলে গেছে, তার চাকরি চলে গেছে, এটা। দ্বিতীয় হচ্ছে স্ব আরোপিত, তারা কে বলছে যে তার সন্তানরে তার ভৃত্যের মতো সেবা করতে হবে, তারা কে বলছে তার সন্তানরা ফেরা দিতে হবে, এটা কিন্তু বলছে, এটা কিন্তু কেউ বলে, এটা সে নিজের উপর নিজে আরোপ করছে। 2 ধরনের শাস্তি সে পাইছে, পর আরোপিত শাস্তি আর স্ব আরোপিত শাস্তি। কোনটা জাস্টিফাইড আর কোনটা জাস্টিফাইড না, সে যতটুকু শাস্তি পেয়েছে এটা জাস্টিফাইড নেই। জাওয়াত বলতেছে 2 ধরনের শাস্তি, অর্থাৎ তার নিজের উপর যে শাস্তিটা দিয়েছে এটাও সে ডিজার্ভ করে, অর্থাৎ এটাও জাস্টিফাইড, মানে হচ্ছে এটারও সে প্রাপ্য। যে হ্যাঁ সে যে হারাইছে এটা শুধুমাত্র তার চাকরি যাওয়ার, বরঞ্চ তার নিজের সন্তান হারাইলে বা অন্যের সন্তান লালন পালন করলে বা এই যে হিসাব নিজের পিতৃত্ব হারানোর যে বিষয়টা, এটাও যদি সে অনুভব করে। সে আসলে পিতৃত্ব হারায় নাই, মানে মূলত হচ্ছে সে তার পিতৃত্ব নিজে ত্যাগ করছে, নিজে বিসর্জন দিয়েছে, এটা হলো মূল কথা। তার পিতৃত্ব বিসর্জন দিয়ে সে হচ্ছে ভৃত্যত্ব স্বীকার করে নিয়েছে। এখন হচ্ছে এখন আপ বলো, এরপর হচ্ছে আমি সবার এখানে তুলতেছি। আসলে রায়চরণের কাজ কি? বৃত্তি চাকর। তাহলে সে তার নিজের ছেলেকে বৃত্তি করতে পারলো। চলো, সে খোকাবাবুকে পিতামাতার মধ্যে পারলো, সেটা কীভাবে বললো? বৃত্ত কি পিতামাতা? তাইলে সে কীভাবে বললো যে পিতামাতার কথা বলছে? কোন দিক দিয়ে এটা আসে ভাই? সে বৃত্তর মতো বলছে, সে আর থেকে অনেক ভালোভাবে বলছে বা স্নেহ করে বলছে, কিন্তু সে তো মা বাবা আমাদের অযৌক্তিক, মানে জঘন্য কথা বলছে। এটা একটা কথা যে হচ্ছে এখন আপনার মূল অবজেকশন হতেছে যে জাওয়াত বলছিল যে হচ্ছে সে মূল খোকাবাবু চায়, যারা হারানোর আগে মূল খোকাবাবুকে আর কি জাওয়াত বলে ফেলছিল, মনে হয় আমরা ভুলেই বলছি, খুব সঙ্গে বলে ফেলছিল যে ওই যে রায়চরণ তাকে হচ্ছে পিতামাতার মতো পালন করছে। হ্যাঁ, আমি তো ধরে নিলাম জাওয়াত ভুলেই বলছে, হয়তো একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন আপনার প্রতি যেটা আমার মূল প্রশ্ন, মূল যুক্তি রেখেছে ডিজার্ভ করতো না ডিজার্ভ করতো? ডিজার্ভ করতো। প্রথমে বলি তাকে বের করে দেওয়া হয়েছে, গেল, কিন্তু খোকাবাবু যে হারাইছে আমার মতে রায়চরণ দায়ী নয়। কারণ খোকাবাবুকে সে বলে গিয়েছিল যে বসে থাকবে, সে ফুল আনতে গেছিল, সে ফুল গেছে ওইখানে, এবং খোকাবাবু এখন সে ধরে দেখলো যে খোকাবাবু নামতেছে, মানে বাচ্চাদের মতো আনকন্ট্রোল থাকবে, এবং সে কি জিন ভূত
যে হাত লম্বা করে স্কেলের যে যায় না, এটা তার নাই, মানে সে নিজে ভুল বুঝছে, কিন্তু সে যে নিজের ছেলেকে দিয়ে দিয়েছে এটা সে আর করা উচিত হয়নি। কারণ সে, আচ্ছা আমি আগে আপনাকে এটা বলছি, রায়চরণ কি একটি ছেলে ছিল? রায়চরণ কি শুধুমাত্র ফেলনাই ছিল? তাহলে আমরা বলতে পারি যে রায়চরণের শুধুমাত্র ফেলনা ছিল, কারণ তারও কিন্তু একটা পিতামাতার উপর স্নেহ করা ছিল, কিন্তু সে তার নিজের ভুল বুঝে না পেরে সে তাকে দিয়ে দিয়েছে। সব বলতে পারি যে রায়চরণ শুধুমাত্র সে প্রথম শাস্ত্রের রেজাল্ট করে দ্বিতীয় শাস্ত্রের রেজাল্ট করতে পারছে না। যত রায়চরণ খোকা বাবুর পিতামাতা তার রায়চরণকে কেন নিয়োগ দিয়েছিল? তার খোকা বাবুকে লালিত পালিত করে বেড়ে গড়ে তোলার জন্য। এই কারণে খোকা বাবু ডিপ্রেশনে চলে গেছিল। 12-13 বছরের মায়া সে ত্যাগ করতে পারে, এজন্য সে তার নিজের সন্তানকে ত্যাগ করে যা খোকা বাবুর আসল পিতামাতার ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। যাওয়াত বসো, তাহলে যাওয়াত বসো। যাওয়ার শুন, তুই যে কথাটা বললি ফার্স্ট ওয়ার্ড, হ্যাঁ, যে সে তার হারাইছে এই জন্য সে তার ছেলেকে দিয়ে দিয়েছে, তাই না? সে প্রথম শাস্তি তো পাইছে, সে তাইলে দিতে যাবে কেন? এমনকি সে কিন্তু দোষটা করেনি, সে কিন্তু ফালায়নি, বাচ্চারে নিজে নিজে চলে। সে বলা যায় যে প্রথম ঘটনাটি রায়চরণের জন্য হয়নি। এমনকি দ্বিতীয় নাম্বারে বলেছে যার ছেলেকে ত্যাগ করেছে, ত্যাগ করেছে পালন করে, কিন্তু এটাও তো তার ছেলে, ওটাও তার ছেলে, সে তাকে দ্বিতীয় মতো পালন করেছে, এটা তার একটা ভুল আমি বলছি। কারণ সে তার ছেলেকে সে তার ছেলের মতো পারবে, সে জানে যে এটা আমার ভুল না, কিন্তু সে বেকুলের মতন ভাবছে যে এটি আমার ভুল, আমি আমার ছেলেকে দিয়ে দিব। এটি ধরতে গেলে সে মা পিতা মাতাকে এতদিনে 12 বছরে ভুলে গিয়েছে যে আমাদের ছেলে করেছিল, আমি ওকে বিদায় দিয়ে দিয়েছি, শেষ, হিসাব নিকাব কমপ্লিট। কিন্তু সে তার ছেলেকে বিসর্জন দিবে তা কি জানতো? অথবা আমি আরেকটি ভুল করতে চাই, পিতামাতা কি জানতো না যে রায়চরণ আমার খোকাবাবু যতটুকু ছিল ততটুকু দেখে গিয়েছে, এখন যে আমি আনলাম তার তো 12 বয়স হওয়ার কথা না, তার তো আরও বেশি হওয়ার কথা, তার 12 বয়স কেন? এটা কিন্তু সে একটি ভুল ধরতে পারতো, কিন্তু গল্পের মধ্যে এই ভুলটা ধরা হয়। তাহলে হচ্ছে আমি এবার বলবো, সবাইকে একটু বলবো, একটা উপদেশ দেবো, সেটা হচ্ছে যে একটু শর্টে তাদের কথা শেষ করো, হ্যাঁ, একটু মানে সংক্ষেপে তাদের কথা শেষ করো। প্রথম কারণ বিষয়টা হচ্ছে যে হয়তো বা খুব সময় টিচার আসা করতে পারে, আর দ্বিতীয়ত আমার স্টোরেজ চলে যেতেছে, আমার ফোনের স্টোরেজ আর করুন অবস্থা, হ্যাঁ, তো এটা একটা বিষয়, এটা সবচেয়ে বড় বিষয়, আমার ফোনের স্টোরেজের সমস্যা আছে অনেক, হ্যাঁ, তো এটা একটা এই কথা বাদ দাও। তো কথা হচ্ছে যে আহনাফ আর জাওয়াদ, আমরা দুই পক্ষ। জাওয়াদ বলতেছে যে দুই শাস্তি পরারোপিত আর স্বআরোপিত, অর্থাৎ আমি পরারোপিত আর স্বআরোপিত কি তোমরা বুঝছো আসলে আমি কি বলছি? হ্যাঁ, পরারোপিত যে ওই যে তার যে চাকরি থেকে বাদ দিতেছে, এটা এক ধরনের শাস্তি। আর দ্বিতীয় শাস্তি হইতেছে যে হ্যাঁ, সে তার নিজের উপর যেটা আরোপ করছে, নিজে কষ্ট পায়, নিজের উপর তারা তো কেউ বলে না তার সন্তানের দিয়ে দিতে, এইটা যে সে করছে। জাওয়াদ বলতেছে এই দুইটাই তার ডিজার্ভ না, সেটা দুইটারে প্রাপ্য। আহনাফ বলতেছে যে সেই দুইটার প্রাপ্য না, প্রথমটার প্রাপ্য, তাই তো নাকি তুমি বলতেছো প্রথমটারও সে প্রাপ্য? প্রথমটা প্রাপ্য, ঠিক আছে, তাহলে হচ্ছে তার খেয়াল রাখা উচিত ছিল যে ছেলেটি কোথায় যাচ্ছে বা না যাচ্ছে, কিন্তু সে ভুল করে সে রেখে এসেছে, তার একটা চান্স ছিল। যদি ছেলেটা একটু চঞ্চল না হয় বসে থাকতো তাহলে ঠিক আছে, দাঁড়াও এখন বিষয়টা হইতেছে যে তাহলে আমরা দেখলাম যে আহনাফ বলতেছে প্রথমটা ঠিক আছে, প্রথম মানে পরারোপিত যেটা চাকরি বাদ দিতেছে এটা ঠিক আছে। জাওয়াদ বলতেছে যে না, দুইটাই ঠিক আছে, যে পরারোপিত যেটা স্বআরোপিত যেটা সেটাও ঠিক আছে। জাওয়াদের লজিক হলো ওই যে তার দোষে, মানে হচ্ছে রায়চরণের দোষে অনুকূল তার যে ভালোবাসাটা হারায়নি, ভালোবাসা হারাইলে এটা একটা গহ্বর তৈরি হয় না, মানে এটা একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে না, এই ফাঁকা স্থানটাকে পূরণ করবে, এটা তো কথা। মানে কথা হচ্ছে যে তুমি যদি কারো এরকম ভাবে, তুমি যদি কারো সন্তান যদি হারায় যায়, তোরা যে তোমার গাফিলতিতে বা এরকম ভাবে, এটা কি তার একটা হৃদয় গহ্বর একটা বড় ইয়ে থাকবে না, মানে আঘাত থাকবে না? ওই আঘাতের উপশম কি করবে? এই উপশমের জন্য মানে
জাওয়াদের লজিক হচ্ছে ক্ষতিপূরণ লজিক, যে ওই ইয়েরা বাদ দিয়ে দিলে কিন্তু তাদের আঘাতের উপশমন, মানে ইয়ের মতো, মানে হচ্ছে ইয়ে মানে আহনাফ যেটা বলতেছে, আমি কারো পক্ষপাতিত্ব করছি, আমি আমার মতামত সবার শেষে দিব। আহনাফের মতো, আহনাফের যে লজিকটা সেটা হচ্ছে যে বাদ দিয়ে দিলে ওই, হ্যাঁ তারা চাকরি থেকে করার উপর, তারা চাকরি থেকে চাকরিচ্যুত করা হইলে ওই রায়চরণে। কিন্তু তুমি ধর যাক তোমার ভৃত্যের গাফিলতির কারণে তোমার সন্তান হারাই গেছে অথবা মারা গেছে, তুমি জানো না কিছু, ধর যাক এটা তোমার সন্তানের অবস্থা, তুমি যদি তোমার ভৃত্যরে জাস্ট বাদ দিয়া দাও, এটা কি তোমার আঘাত পূরণ করবে? তুমি তো তারা চাকরিচ্যুত করলো, তোমার কি সন্তান হারানোর বেদনা কি তোমার থেকে চলে যাবে? এটা আমি বলতেছি। হ্যাঁ তোমরা হয়তো কাহিনীটা একটু ধর যাক, যারা নতুন আসবে একটু হয়তো ভাইয়া অনুগত তাকে তোমাকে দিয়েছিল। আমি বলি, আমি ব্যাখ্যা হ্যাঁ, যে হচ্ছে ধরা যাক নতুনদের একটু কনফিউশন লাগতেছে, এটা পরবর্তীতে মানে এটা উপশম হবে। কিন্তু ধরা যাক আমি নর্মাল প্রশ্ন করতেছি, তোমার ভৃত্যের গাফিলতির কারণে, হ্যাঁ যেরকম ধরা যাক অনুকূলের ভৃত্য রায়চরণ, তার গাফিলতির কারণে অনুকূলের সন্তান পানিতে ডুবে গেছে, তুমি ধরা যাক এখন অনুকূলকে, যে ভৃত্যকে তুমি চাকরিচ্যুত করলো, এটা কি তোমার হৃদয়ের আঘাত পূরণ করবে? পূরণ করবে? তুমি ধরা যাক আমার সন্তানের মারে বলছো, আমি তোমার কয়েক ঘা বসায় দেব, তোমার কয়েক ঘা বসালে তোমার প্যারালাইজড করে দেবো, তোমার প্যারালাইজড আমি করলাম, সমস্যা নেই, কিন্তু তাদেরকে আমার সন্তান হারানোর বেদনা যাবে, এর তোর কখনো ফেরা। কিন্তু জাওয়াদ এখানে বলতেছে এই ক্ষতিপূরণটা, এই আঘাতটা তখনই উপশম হবে যদি সরাসরি ফিরা দেওয়া যায়। সেই ফিরায় এই দিছে হচ্ছে সেই রায়চরণ। এটা হচ্ছে ক্ষতিপূরণ লজিক, আর এটা হচ্ছে ডাইরেক্ট মানে ডিজার্ভিং লজিক, যে হচ্ছে এর কথা হচ্ছে হ্যাঁ মানে তার ডিউটি লজিক আর কি। আমি একটা কথা বলছিলাম এটা নিয়ে, মানে সে লাস্টে যে বললেন যে মানে ক্ষতিপূরণ লজিক থেকে আমি বলেছিলাম পিতামাতা আনুমানিক কোকা বাবু ধরেন মারা গিয়েছে 2007 সালে, এমনকি যদি ধরেন খেলনা জন্মলে 2009 সালে, তাহলে তার একটি ইঙ্গিত থাকবে না যে আমার খোকা বাবু এত বছর ছিল, ক্যালকুলেট করলে এত আসে, কিন্তু তার বয়স মাত্র 12, আরও তো বেশি হবে। আচ্ছা ঠিক আছে শোনো, তাহলে আহনাফ বসো। এখানে আমার মনে হয় শোনো আহনাফের এটা একটা ভালো লজিক, কিন্তু ওইখানে বলা হয়েছে যখন রায়চরণ হারানোর মানে ওই খোকাবাবু যখন হারাইছিল সাথে সাথে কিন্তু রায়চরণের সন্তান জন্ম হয়েছে প্রায়। তোমার যদি একটা মানুষের 1 বছরের ব্যবধান থাকে তুমি কিন্তু তেমন পার্থক্য করতে পারো, এবং সেই বিষয় সেই সময় রবীন্দ্রনাথের সময় তুমি কেমনে পার্থক্য, তুমি এটা কেমনে জানো? 1 বছরের পার্থক্য কিন্তু একটা বড় পার্থক্য, 1 বছর তোমার সর্বোচ্চ পার্থক্য, 1 বছর অথবা 1.5 বছর। আমার এই 2 বছরের ভাইদের সাথে আমার করে কনফিউজ করা, 2 বছরের বড় আমার ভাই, তার সাথে আমার কনফিউজ করে, আমার বড় ভাই সিনিয়র ভাইদের সাথে। হ্যাঁ তো তোমার তো এটার সাথে তো কোনো বিষয় না, তোমার 1-2 বছর, তো এটা তেমন পার্থক্য। এখন আমি এই 2 পক্ষ থেকে আমি এই লজিক পাইছি, সবাই এখন করতেছে। অংশু বলো এখন তোমার ইয়েটা কি মতামত দেখো, এই তুমি কি জাওয়াদের পক্ষে যেতেছো যে হচ্ছে ক্ষতিপূরণের যে বিষয়টা, এই পক্ষে যেতেছো যে হচ্ছে তার যে স্বরূপিত বিষয়টা ছিল যে আঘাত পূরণে তার নিজের সন্তানকে দিয়ে দিতে হবে, নাকি আহনাফের যে লজিকটা যেটা হচ্ছে নিজের সন্তানকে দেখবা না দেখে এটা আঘাত পূরণের বিষয়টা হচ্ছে কে কোনটার প্রাপ্য, কে কার চাকরি কোন, তার চাকরি ছিল ভৃত্যের চাকরি, তার দায়িত্ব ওটুকু, তার দায়িত্ব হেনে সে তার দায়িত্ব পালন করতে পারে না, তার দায়িত্ব থেকে তার বাদ দেওয়া হবে। হ্যাঁ এখন ইয়ের কি মানে অংশ দ্বারাই হচ্ছে তোমার এটা বলো কোন পক্ষ সমর্থন ব্যাখ্যা তুমি কোন মানে কোন পক্ষ সমর্থন করতে বা কেন করতে আহনাফের পক্ষ, তাহলে হচ্ছে অংশ আহনাফের পক্ষ, আমাদের পক্ষে তোমার কি কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা আছে যে হচ্ছে এই রায়চরণ যে হচ্ছে তাকে দেখা যায়, রায়চরণকে তাকে দেখাশোনা করতে পারে নাই, তারপরে সে হচ্ছে তখন হচ্ছে অনুকূল যে তাকে হচ্ছে রায়চরণ তো গাফিলতির জন্য যে এটা তুমিও এটা ক্ষতিপূরণেরই আমিও জাওয়াদের পক্ষে। সেম লজিক বুঝুন দেখা তাহলে বিষয়টা হচ্ছে যে আহনাফের পক্ষে এই 3 জন না 3 জনে, এখানে 2 জন, এখানে 1 জন, তাহলে 3 জন। জাওয়াদের পক্ষে এখানে 3 জন, হাড্ডাড 3 জন। গণতন্ত্র ভগ্ন হবে একটা দিন। ঋত্বিক দাঁড়াও ঋত্বিক কারণ এটাতে হচ্ছে ফাইনাল না, এটাতে আমি সে জাওয়াদের পক্ষে।
এখানে মূলত বিষয়টা কি কি মানে সবার দোষ মানে আর কি রায়চরণের দোষটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সে মায়া ছাড়তে পারে না। এখন আপনি বিষয়টা দেখেন, আপনি আপনার প্রভুকে প্রভু সন্তানকে আপনি হারিয়েছেন, হ্যাঁ, এর পরবর্তীতে কিছুদিন পর ধরুন হচ্ছে আপনার সন্তান হলো। এখন আপনি বিষয়টা দেখেন, এখন যেহেতু আপনার সন্তান হয়েছে, আপনি কেন আবার মানে অনুকূলকে মানে আর কি তাকে আবার ফিরিয়ে দিতে চাইবেন? এটা মানে সে আর কি সে মায়াটা ছাড়তে পারে না, কারণ সে যেহেতু এতদিন অনুকূল তারপরে হচ্ছে এদেরকে পালন করেছে, তার ছেলেকেও পালন করেছে, সে তাই অনুকূলকে পালন করছে, তার ছেলেকেও পালন করেছে, তাই রায়চরণ সেই মায়ের মধ্যেও পড়ে গেছে, মানে সে বৃদ্ধ হয়েও সে মায়াটাকে ছাড়তে পারেনি। হ্যাঁ, এখন এখানে আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে সে এই বৃদ্ধ বয়সে তার পুত্রকে রেখে সে কী করবে? বৃদ্ধ বয়সে তার পুত্রকে রেখে সে কী করবে? এই ক্ষেত্রে সে আর কি বলতে পারেন সন্ন্যাস নেওয়ার মতো একটা কাজ করেছেন, যে হচ্ছে সে অনুকূলকে ফিরিয়ে দিই। কিন্তু সে যদি অনুকূলকে ফেরত না দিত, তবে সে তার জীবনকে সে মারা যেত, ঠিক আছে, কিন্তু সে তার জীবনকে একটু সুখী করতে পারত। কিন্তু সে মায়া বসে অনুকূল এবং ইয়ের মায়া অনুকূলের মায়া ছাড়তে পারে নাই। এখানে সে তখনও সে আর কি ভালো মানুষ ছিল, ঠিক আছে, কিন্তু সে আর কি মায়া ছাড়তে পারেনি। সে হচ্ছে অনুকূলের পুত্রকে হারিয়ে তারও মনে অনুশোচনা বা রায়চরণের মনে অনুশোচনা বোধ হচ্ছিল। হ্যাঁ, তাই সে ভেবেছিল, তাই তার পুত্র সন্তান হওয়ার পর মনে হচ্ছিল যে সে যেহেতু একটু সে যেহেতু একটু ওই অনুকূলের ছেলের মতো, তাই আমি তাকে পুরোপুরি অনুকূলের ছেলের মতোই করতে চাই। হ্যাঁ, তো এখানে যদি রায়চরণ অনুকূলকে ফেরত না দিত, তবে সে তার জীবনকে আরেকটু সুন্দর করতে পারে। সেখানে প্রাপ্য ছিল রায়চরণের কি এই দুই ধরনের শাস্তি? বুঝছো, সেখানে প্রাপ্য ছিল, সেখানে ডিজার্ভ করতে হলে তার কি এটা হওয়া উচিত হয়েছে তার সাথে? আমি মনে করি যে হচ্ছে এই যে রায়চরণ যেহেতু হচ্ছে মায়া মমতা ছাড়তে পারে নাই, তাই হচ্ছে সে দুইটা দেখলাম। তাহলে সে যাওয়া দেখো। আচ্ছা শোনো, ভারতের পক্ষে হ্যাঁ, সে যাওয়া দেখো। তোমাদের কি, আমি শুধু নতুন বলছি, তোমাদের কি কোনো আলাদা লজিক এখানে যুক্ত করবা বা ব্যাখ্যা করবা তোমাদের পজিশন, তোমাদের নিজেদের যে কেউ কেন আহনাফের পক্ষে বা জাওয়াদের পক্ষে? আহনাফের পক্ষে আমি, কারণ যেহেতু অনুকূল রায়চরণকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু তার স্ত্রী এটি তো মানতে পারেনি, এই জন্য রায়চরণকে বাদ দিয়েছিল। তো আমি মনে করি যেহেতু সে হারায় ফেলেছিল, তাই তো আর তার কিছু করার ছিল না। যেহেতু খোকা বাবু অনেক ছোটো ছিল, তাকে যেটা বারণ করা হয়েছে সেটা করছে, এটা তো আর রায়চরণের দোষ না। সে রায়চরণ খোকাবাবুর জন্যই কদম ফুল আনতে গিয়েছিল, কিন্তু এখানে সমস্যা হয়েছে যে বারণ করেছিল, কিন্তু সে ওইটাই করেছে। এখানে তো আর রায়চরণের দোষ নাই। অনুকূল সেটা বুঝেছিল, কিন্তু তার স্ত্রী সেটা বুঝে না। এই জন্য অনুকূল বুঝেছিল যে সে হারায় ফেলছে, তার তো আর কিছু করার নাই, সে তো গেছিল তার জন্যই। কিন্তু যেহেতু সে এখন ছোটো, সে তো আর কিছু বুঝছে না যে সে কী করবে না আর না করবে। এই জন্য আমি মনে করি যে আমি আহনাফের পক্ষে থাকবো। জাওয়াদের পক্ষে যারা আছে, জাওয়াদ বাদে কি কেউ কোনো নজর দিবা না? তোমরা মানে যারা নিজেদের পক্ষে আছে, তোমরা জাওয়াদের পক্ষে চারজন পাইছো, ঋত্বিক, দেবাঙ্গন, দিগন্ত, আর হচ্ছে তোমার ভাই নামটা সাইফ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এরা হচ্ছে আর কি পক্ষে। জাওয়াদ বাদে কি কেউ কোনো লজিক উত্থাপন করবে? জাওয়াদ বাদে জাওয়াদ কিছু বলতে পারবে না। জাওয়াদ আর আমার আপাতত দুষ্ট, তাদের কোনো কথা। জাওয়াদ না কোনো একটাও লাইন, একটা কিছুই, কোনো লজিক। ঋত্বিক কোনো কিছু দিবা জাওয়াদের পক্ষে, যেটা যদি তারা করতে সমর্থন করতেছে, তো হচ্ছে হ্যাঁ তার ওই স্বরূপিত শাস্তিটা পাওয়া উচিত ছিল। তো হচ্ছে হ্যাঁ তার নিজের সন্তান, আমার প্রশ্ন হচ্ছে তার নিজের সন্তান দিয়ে দেওয়ার উচিত হয়েছিল নাকি হয়নি? এটা মূলত আর কি মানে তার উপর নির্ভর করে। এখন দেখো সে যে না তার দেওয়া উচিত হয়েছিল নাকি হয়নি? ফেলনাকে কি রায়চরণের অনুকূলের কাছে দেওয়া উচিত ছিল নাকি উচিত ছিল? নিজের সন্তানকে হ্যাঁ নাকি না? আমি আর কি বলতে চাচ্ছি যে হ্যাঁ নাকি না, মানে
ওইটা না আমি বলতে চাচ্ছি যে এই তো রায়চরণ যদি সে তো বৃদ্ধ এই কারণে তার মনটা মানে আমরা বুঝতে পারবো না। এখন সে যদি নিজে যদি চায় যে হচ্ছে যেহেতু বৃদ্ধ বয়স আর কয়টা দিনই বা বাঁচবো, তাই একটু কষ্ট করে একটু মরি বা এরকম, কিন্তু সে আবার সে এইটাও চাইতে পারতো যে হচ্ছে যে আমি আমার ছেলেকে আমার কাছে রেখে তাকে বড় করি, বড় হয়ে সে আমার মান রক্ষা করবে, সে এরকম মনোভাব রাখে। এখন এটা হচ্ছে তার মনোভাবের উপর আর কি নির্ভর। তার মনোভাবে এই গল্প থেকে যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে সে এই খোকাবাবুকে মনে করতো সে হচ্ছে সরাসরি অনুকূলের মানে ছেলে, সে হচ্ছে প্রত্যাবর্তন করছে এবং সে তাকে ফিরাই দিচ্ছে, এটা হচ্ছে তার মনোভাব। তো অনুকূলের প্রতি তার আনডাইং লয়্যালটি বলে, মানে অনুকূলের প্রতি তার সম্পূর্ণরূপে কৃতজ্ঞতাটা ছিল এবং এটা সে প্রকাশ করে ইয়াকে দিচ্ছে। এখন এইটাই উচিত হচ্ছে নাকি আমার কি অনুকূলকে আর কি সন্তান ফিরিয়ে দেওয়া? না দেখুন বিষয়টা হচ্ছে দেখুন আমরা একটু আগে ফিরে আসি। এইখানে রায়চরণ মূলত পুকুরে ডুবে মারা গেছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা একই কথা, পুকুরে ডুবে গেছে, হ্যাঁ। এখন পরবর্তীতে রায়চরণের ঘরে সন্তান জন্ম হয়। এখন সে তো আর জন্মে অনুকূলের ছেলের মতো তো কাজকর্ম শুরু করে দেবে না। সেখানে দেখতে জন্ম হয়ে অনুকূলের ছেলের মতো কিছুটা আচরণ করে, তাই তাই এই রায়চরণ মানে হচ্ছে অনুকূল যেন বুঝতে পারে যেটা তার ছেলে, সেরকম মতো উপযোগী করে তুলছে। কিন্তু সত্যি কথা বলতে এটা একটা মায়ের ধরুন আপনার ছেলে যে মারা গেল, তাহলে সে কি আবার আরেক সন্তানের ঘরে সে কীভাবে জন্ম নিতে পারে? যদি জন্ম না নেয়, তার মানে তুমি বলতেছো যে হচ্ছে ইয়ের বিশ্বাস ফিরিয়ে দেওয়াটা ঠিক না। তাহলে ফিরে দাও, তাহলে তো তুমি আমার না, তাহলে তো ফিরে দেওয়াটা ঠিক হয়নি। আমি বলতেছি যে এটা সে যে ফিরাই দিচ্ছে এটা কিন্তু তার একটা শাস্তি হয়েছে। আমি বলে একটা কথা বলি। ঠিক আছে, দাঁড়াও তাহলে হচ্ছে ইয়ে আমি না আপনি বললেন স্বআরোপিতার পরারোপিতা, আমি আর কি এটা বলতে চাচ্ছি যে সে যদি আর কি বললেন হ্যাঁ রায়চরণ যদি অনুকূলকে সন্তান ফিরে না দিত, তাহলে সে আর কি সেরকম কষ্টটা পেত না। আমি কি এটা কি বলছি? ঠিক আছে, মানে আর কি দুইটারই পক্ষে আমি তাহলে আমি আমার ফাইনাল লজিক দেওয়ার আগে আমি লাস্টে আমার মতামতটা ব্যক্ত করে সমন্বয় সাধন হোক বা যাই হোক না কেন আমি ব্যক্ত করে এটি পাঠচক্রটা শেষ করার আগে আমি হচ্ছে লাস্ট যাওয়া আহনাফের তাদের বক্তব্যটা শুনে আমি আমার বক্তব্য আগে যাওয়া ভাই তাকে তো সে ছেলে হিসেবে ছেলের চোখেই দেখে না, সে তাকে দেখছে যে সে এটা খোকাবাবু, সে তাকে 10-12 বছর খোকাবাবু হিসেবে পালন করছে। এখন ভাই তারা এই যে 10-12 বছর যে হয়ে গেছে, এই 10-12 বছরে খোকাবাবুর পিতামাতা অর্থাৎ খোকাবাবুর আসল পিতামাতা যে কষ্টটা অনুভব করেছে, সেই কষ্টটা সে অনুভব করে নিজেকে শাস্তি দেওয়ার জন্য সে ফেলনাকে খোকাবাবু হিসেবে তাদের কাছে দিয়ে আসে। আচ্ছা, সে কোনো প্রশ্ন করছিল মানে আচ্ছা আমি ধরতে গেলে আমি বলতে চাই যে সে তাকে বলে মা বাবার না চোখে বৃত্তের চোখে দেখেছে। আমি প্রথমে বলতে চাই রায়চরণ তো একটা দাস, মানে বলতে গেলে একটা চাকর বৃত্ত। সে তাকে তাকে ক্ষমা করেছে, তাকে যেতে বলেছে, কিন্তু তার মায়া মমতা আছে। হ্যাঁ, তাহলে সে কিসের জন্য তার ছেলেকে দিতে গেল? তাকে কি কেউ বলেছে যে আমার ছেলেরা দিয়াতে আমার মনের ইচ্ছা পুরনো ভাব বাচ্চা থাকবো? এইটুকু ঠিক। সে তো বলে নাই, সে তার নিজের ইচ্ছাতে দিয়েছে, তাই না? এটা তো ধরতে গেলে রায়চরণ সবচেয়ে বড় ভুল করেছে তার ছেলেকে দিয়ে। কারণ অনুরূপ এমনকি অনুরূপের বউ কেউ কিন্তু বলেনি যে ওকে ফিরিয়ে এনে দিতে। সে বলেছিল সে তাকে হারিয়ে ফেলেছে। সে যদি এখানে বলে সে তাকে হারিয়ে ফেলেছে, তাহলে সে আবার ওইখান থেকে কীভাবে তাকে আনে কীভাবে? সে যদি এটা নিয়ে কথা বললো, ওইটা আমি সে কীভাবে এই কথাটা বলবো?
এটাও কিন্তু অনুরূপ ধরতে পারত। সব বলা যায় যে অনুরূপ রায়চরণ একটি ভুল কাজ করেছে, সে তার ছেলেকে দিয়ে। এটি হচ্ছে সত্য কথা। ঠিক আছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি একটা সার্বিকভাবে একটা চমৎকার আলোচনা হয়েছে। হ্যাঁ, খুব ইনডেপথ একটা আলোচনা হয়েছে। হ্যাঁ, সার্বিক অর্থে মোট বিষয় মানে মোট মিলে 3 বিষয় আলোচনা হলো, 3টা বিষয়। প্রথম বিষয় জানি কী ছিল, মানে প্রথম সেক্টরটা জানি কী ছিল, মানে হচ্ছে পিতামাতা হিসেবে দেখা সম্ভব কিনা একজনের পক্ষে। হ্যাঁ, এই সেক্টরটা নিয়ে প্রথম আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এরপর হচ্ছে এটার সমাধান গেছে। দ্বিতীয়টা ছিল যে হচ্ছে আসলে রায়চরণ এরকমভাবে মানে ইয়ে করা উচিত হয়েছে কিনা, মানে হচ্ছে খেলনাকে এরকমভাবে বড় করা উচিত হয়েছে কিনা, সবাই সামগ্রিকভাবে বলছে না উচিত হবে, এটার সমাধান। তৃতীয় সমস্যা সমাধান, রায়চরণ এই শাস্তির প্রাপ্য ছিল কিনা। এখন আমি আমার মতামত ব্যক্ত করি। আহনাফ, আমি আমার অল্প ইয়েতে বলতেছে, আহনাফ বলতেছে যে স্বআরোপিত পরারোপিতটা ঠিক আছে, জাওয়াত বলতেছে পরারোপিতটা স্বআরোপিতটা ঠিক আছে। আমি যদি বলি একদম স্ট্রিক্ট একটা মতামত আমার এখানে, আমার পক্ষ থেকে যদি একটা সরাসরি ডাইরেক্ট মতামত যদি একটা বলি, হ্যাঁ ডাইরেক্ট আনসার যদি একটা বলি, ডাইরেক্ট আনসার হচ্ছে আহনাফেরটা ঠিক আছে। ডাইরেক্ট আনসার আমি আহনাফের পক্ষে। হ্যাঁ, তাহলে হচ্ছে আহনাফ আসলে কী বলতেছে যে হইলো মানে তারা জাস্ট বের করে দেওয়া উচিত। এখানে তোমার একটা তত্ত্ব দেখতে হবে, সেটা হচ্ছে কর্তব্যের তত্ত্ব। কর্তব্য, তোমার যেটা কর্তব্য তুমি সেটা বলো। এটি কি তার কর্তব্য ছিল নিজের সন্তানকে ফেরা দেওয়া? কারণ দেখো, রায়চরণ কিন্তু এখানে আসলে পিতা, আসলে কিন্তু রায়চরণ পিতা। তুমি যা ভাবো না ভাবো, আমি ভাবলাম আমি ডাইনোসর, তাই বলি আমি ডাইনোসর। আমি ভাবলাম আমি বাঘ, তাই বলি আমি সুন্দরবনে বাঘের লগে আমি মারামারি করতে পারবো, বা সুন্দরবনে হরিণ কামড় মারতে পারবো, আমি হরিণের সিংহা মাইরাল। এটি হলো মেন বিষয়। আমি মানুষ, বাস্তব জীবনে আমি মানুষ, আমি বললেই তো হবে না জিনিসপত্র, আমি যাই না কিনা। এগুলো কথা। ধরা যাক আমি সাগ্নিক সরকার, আমি মনে করি আমি আহনাফ, অথবা আমি মনে করি আমি ঋত্বিক সরকার, তাই বলেই কি হচ্ছে আমি ঋত্বিক সরকার হয়ে গেছি, আমি যাই মনে করি না কেন। আপনি যেটা বলছেন, আমি এই কথা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে সে মানে কি রায়চরণ যদি হচ্ছে রায়চরণ তো নিজের ইচ্ছাতেই তো হচ্ছে যে সেই মানে তার ছেলেকে অনুকূলের কাছে ফিরে নিয়েছিল, এই কারণে সে আর কি শাস্তিটা পেয়েছিল। তো সে নিজের ইচ্ছাতে যেহেতু সে ফিরে দিয়েছিল, তাই সে তো ডিজার্ভ তো করে। আমি বলতে চাচ্ছি সে যদি ফিরিয়ে না দিত তাহলে তো সে তো এটা শাস্তি হতো। আমি আপনি কথা বলছি, ঋত্বিক ভিন্ন লজিক আসতেছে, ওইটা আমি তারে ধরতেছি। ঋত্বিকের কথা ভুল না, কিন্তু ঠিক আছে। এরপরে আর কোনো ছাত্রের কথা নিব না। হ্যাঁ, এটা ঋত্বিকের একটা হয়েছে, আর কোনো কিছু নিব না। তোমরা মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ, বিষয়টা হইতেছে যে এইখানে তোমার কর্তব্যের বিষয়টা এখানে জরুরি। তোমার কি মনে হয় না রায়চরণের পিতা হিসেবে একটা কর্তব্য আছে? তোমার নিজের যে সন্তান, তুমি তোমার সন্তান আরেকজনকে দেয়া দিলা, তুমি কিসের বাবা? কি তুমি? আমি তো বলতেছি এইটাই, আমার একটা সন্তান হলো, আমি তো কি অন্য কারো দেয়া দিতে পারবো না? তোমার একটা পিতৃত্বের হোল্ড আছে, এবং এই হোল্ড রাখাটা তোমার একটা কর্তব্য, এটা তোমার দায়িত্ব, করতে হবে। করতে চাই বা না চাই এটা বিষয়, করতে হবে। হ্যাঁ, এটা হলো একটা বিষয়। এইখানে বিষয়টা সে হচ্ছে তার ভৃত্য হিসেবে সে তার কর্তব্যটা পালন করতে পারে না, অথবা তার একটা ভুল হয়ে গেছে, মানুষ মাত্র ভুল। আহনাফের একটা কথা শুরুতে বলছিল, হ্যাঁ, যেটা পুরো ভুয়া কথা। হ্যাঁ, আহনাফের একটা কথা ভুল গেছে তাদেরও, মানে ইয়ের ক্ষেত্রে এটা পুরো ভুয়া কথা। সেটা হইতেছে বলতেছে, হ্যাঁ, সেও একবার বলছিল, তুমি একবার বলছিল একদম শুরুর দিকে। সেটা হইতেছে যে আসলে এই দোষটা নাকি পুরাপুরি ইয়ের ছিল, মানে হচ্ছে রায়চরণের ছিল, যে খোকা পড়ে গেছে, খোকা বাবু যে মানে পড়ে গেছে নাকি পুরোপুরি এর দোষ ছিল না, কারণ রায়চরণ তারে না করছে। আমি তো শুরুতে এটাই বললাম, তুমি কি কোনো খোকারে এখানে ইয়ে করতে পারবা, দায়বদ্ধ রাখতে পারবা? 2-3 বছরের বালকরা তুমি দায়বদ্ধ রাখতে পারবা কোনো মতো? আমি বলতেছি এই না, ধরে যাক একটা 2 বছরের বালক অথবা 1.5 বছরের একটা শিশু, সে যাই করুক না কেন। আমি ছোটোবেলা ওনার থাপ্পড় মারছি, আমি যখন ছোটো ছিলাম, আমরা যখনই করলি না তো আমি থাপ্পড় মারতাম, খুশি মারতাম। হ্যাঁ, ধরা যাক আমার কাকা মামার আমি থাপ্পড় মারছি, লাথি মারছি। এখন যদি কি আমি তার থেকে থাপ্পড় মারি, অবশ্যই এটার জন্য আমি দায়বদ্ধ, কিন্তু আমি সেই সময় থাপ্পড় মারছি, ওইটার জন্য কিন্তু আমি দায়বদ্ধ না, কারণ তোর মাথার মতো কাজ করে না। এটাই হলো মেন বিষয়। ওইটার জন্য কিন্তু তুমি খোকা বাবুরে দায়বদ্ধ রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, গেছে, পাগলা বলে লাভ আছে, শিশু সে, তুমি কি বলবা তার? শিশু বয়সে সে অনেক কিছুই করতে পারে। এখানে মূল হিসাবটা রায়চরণের রাখাটা উচিত ছিল, যে সেখানে সচেতন ভাইবা যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এনে একটা সিনারিও আছে যে হচ্ছে আচ্ছা সে গড়ায় গড়ে চলে যেতে পারে। সে জানে, রায়চরণ জানে যে সেই খোকা বাবু চঞ্চল। দেখো এখানে রায়চরণের দোষটা দেখো, রায়চরণ জানে যে খোকা বাবু চঞ্চল,
রায়চরণ দেখছে চারপাশে পানি, এরপরও রায়চরণ গেছে দূরে বেশ অনেকটা সময় ধরে কদম ফোলাম। এটা কোনো মানে হয়? লেখকের ভুল বলতে এটা লেখকের ইয়ার ক্ষেত্রে রায়চরণ লেখকের বিচারেই তো আমরা বিচার করতেছি। হ্যাঁ, এখন এইখানে আমরা রায়চরণের ভুল এখানে বড় একটা দেখতে পাই। তো এই কারণে আমার যেটা বলতেছি, সে তার ভৃত্য হিসেবে কাজে ব্যর্থ। ভালো কথা, তুই ভৃত্যত্ব থেকে বাদ দিয়ে দে, সে তার চাকরি করতে ব্যর্থ হচ্ছে, তুমি চাকরি দিয়ে বাদ। এটাই হলো কথা। তাদের এই যে যাওয়া যেটা বলতেছে যে ক্ষতিপূরণের বিষয়টা অবশ্যই ঠিক আছে, যে এই ক্ষতিপূরণ কখনো সম্ভব না, সন্তান হারানো ক্ষতিপূরণ সম্ভবই না। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে বিষয়, এই ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব কিন্তু রায়চরণের না। ঠিক আছে, তার একটা গাফিলতি আছে, কিন্তু সে কি ঢিল মারছে তারে? মানে সে কি তারে খুন করছে? অন্যায় আর ভুলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অন্যায় আর ভুলের মধ্যে পার্থক্য আছে। অন্যায় কি তুমি ইচ্ছা করে এটা করবে, আর ভুল কি তুমি না বুঝে এটা করবে। রায়চরণ বুঝে নাই, না বুঝাটাও একটা অকর্তব্যের মধ্যে পড়ে। ভুলও কিন্তু তোমারই দায়বদ্ধতা। ভুল কেন করবা? ভুল কেন করবা? ভুল হইলে তো তোমার তার 7 খুন না, বিষয়টা তো এটা। কিন্তু ভুল হওয়ার সত্ত্বেও এটা সরাসরি অন্যায় না। সুতরাং এই ক্ষতিপূরণ দিতে রায়চরণ দায়বদ্ধ না। এটা হলো বিষয়, বুঝছো? কীভাবে? ধরা যাক একটা নীতি আছে, আই ফর অ্যান আই। আই ফর অ্যান আই বলতে তোমার যদি আমি একটা চোখ খুবলায় দেই, তুমি আমার চোখ খুবলায় নিয়ে যাও। এটা হলো মেন বিষয়, এটা হচ্ছে এই নীতি। হ্যাঁ, এই নীতি তুমি যদি দেখো, হ্যাঁ, বিষয়টা হইতেছে যে আমি তো হচ্ছে তোমার চোখ খুবলাম, তুমি আমার চোখ খুবলাম, তুমি যে আমার চোখ খুবলায় নিয়ে নেবা, যদি ভুল করে আমার তোমার চোখ আঙুল লাগে যায়, তুমি আমার চোখ খুবলায় বলবা এটাকে আমি অন্যায় করছি, এটা ভুল করছো, তো ভুল করে লাগে গেছে চোখের মধ্যে, তুমি চোখ খুবলায় নিয়ে নেবা। এটি হলো বিষয়। ভুল করে একটা কিছু হয়ে গেছে, মানুষ মাত্র ভুল, কিন্তু একটা না একটা পর্যায় পর্যন্ত শাস্তি পাইতেই হবে। শাস্তি একটা না একটা পর্যন্ত পাইতেই হবে, কারণ সেটা ভুলেরও তো একটা দায়বদ্ধতা আছে। যদিও সেই দায়বদ্ধতা অন্যায়ের চেয়ে, ভুলের দায়বদ্ধতা অন্যায়ের চেয়ে, অন্যায়ের চেয়ে। তো এই কারণেই সে জাস্ট চাকরি থেকে বাদ চলে গেছে, এবং এটা যথেষ্ট। ওই ক্ষতিপূরণের দায়িত্ব রায়চরণের না, এটা একটা কথা। হ্যাঁ, এই একটা লজিকে আওনাফ করছে, এবং আমি সরাসরি যদি বলি আমি আওনাফের করবো। হ্যাঁ, আওনাফের এই লজিকের। কিন্তু দেখো, যদি এখন একটু গুগলি দিই, যদি একটু ঘুরাই জিনিসপত্র, একটু জটিল পেছানো জিনিস আছে। পেছানো জিনিসটা হচ্ছে যে যেটা ঋত্বিক উত্থাপন করতেছে, হ্যাঁ, যেটা হচ্ছে তার উত্থাপন করতেছে, যাওয়াতে একটা মারাত্মক কথা বলছে। সেটা হইল যে শাস্তি বলতে ঋত্বিকের যে লজিকটা ছিল, এটা আমি ঋত্বিক আর যাওয়াদের একসাথে বলছি। ঋত্বিক বলতেছে যে এটা তো নিজের দোষ হিসেবে করছে, তুমি যদি নিজের উপর চেষ্টা করো তো শাস্তি না। শাস্তি মানে এই লজিকটা হচ্ছে এরকম যে পানিশমেন্ট মানে যেটা তুমি চাও না সেটা তোমার উপর হয়েছে অন্য একটা ফোর্সের দ্বারা, তাই তো? শাস্তি মানে তুমি চাও না যে আমি তোমার ঘুষি মারি, তা আমি তো তোমার গলা ধরে ঘুষি দেবো, এটা একটা শাস্তি তোমার উপর। তুমি কি এটা চাও? চাও না, কিন্তু তুমি চাও যে তোমার মুখের মতো ঘুষি লাগবে। হ্যাঁ, তোমার দরকার মাথার সমস্যা আছে, মাথার তার রুজ, এই কারণে তুমি মনে করো যে তোমার ঘুষি লাগলে ভালো, তুমি নিজেরা ঘুষাইলা নিজে। এটা কিন্তু ঠিক শাস্তি না। শাস্তি না বলতে এখানে একটা মতবিরোধ হইতে পারে, এটা আমরা হয়তো অন্য কোনো মানুষের আলোচনা করবো। সেটা হচ্ছে সহস্ত আরোপিত শাস্তি। শাস্তি কি? এটা হলো সহস্ত আরোপিত শাস্তি বলতে তুমি যদি নিজের উপর নিজে কিছু একটা দাও সেটা শাস্তি না, কারণ এটা সে নিজে চেয়েই করেছে। এটা হলো বিষয়। তো এইখানে লজিকটা হচ্ছে যে জাওয়াদ বলতেছে যে সে তো তারে দেখেই নেই, সত্য হোক মিথ্যা হোক, অবশ্যই ফেলনা হচ্ছে রায়চরণের সন্তান, কিন্তু ফেলনাকে কিন্তু রায়চরণ সেই হিসেবে দেখেই নেই। সুতরাং তুমি তোমার মানে দেখো বিষয় শাস্তির কথা যে বলা হয়েছে, তুমি তোমার সন্তানরে, তুমি একজনকে দেখো, তুমি একজনকে তোমার সন্তানের মতো দেখো, তারে তুমি ত্যাগ করতেছো, আর অপরকে আর আরেকজনকে তুমি তোমার প্রভুর সন্তান হিসেবে দেখো, তুমি সেটা তুমি তোমার প্রভুর কাছে ফিরে দিচ্ছ। দুটোর মধ্যে কষ্ট কোনটা? আমার সন্তানকে বিলাই দিছি। হ্যাঁ, এটাতে কষ্ট বেশি থাকে আমি না, এটাতে কষ্টটা বেশি থাকে। হ্যাঁ, কিন্তু রায়চরণ তো এইভাবে দেখে। রায়চরণ দেখছে এটা আমার সন্তান, বইয়ের মধ্যে ব্যাখ্যা করা লেখকের মধ্যে। রায়চরণ তো তারা নিজের সন্তান হিসেবে দেখে। রায়চরণ দেখছে তার প্রভুর সন্তান হিসেবে, না আমি তো খোকা বাবা প্রত্যাবর্ত। রায়চরণ দেখছে তার খোকা বাবু হিসেবে, প্রভুর খোকা হিসেবে। সুতরাং এইটাই বা কতটুকু শাস্তি? এই শাস্তির কথা যদি তুমি বলো তাহলে সে শাস্তি পায়। এটা হলো কথা। তাহলে একটা লজিক হইতেছে, যদি আমরা ডাইরেক্ট লজিকে চাই তাহলে আওনাফ এটা ঠিক আছে যে এটা তো তার দায়িত্ব না, ক্ষতিপূরণ করা তো তার দায়িত্ব না, বৃত্তের দায়িত্ব যেটা ক্ষতিপূরণ করাটা, কারণ আলটিমেটলি ভুল হয়ে গেছে, ভুল তো এখন কিছু না। এটা হলো একটা বিষয়। এটার জন্য সে তার চাকরি খোয়েছে, এটা একদম ঠিক আছে, একদম ডেফিনেটলি তার চাকরিটা উচিত না। অনুকূল যাই বলুক না কেন, এটা ঠিক আছে, ঠিক আছে, এত বড় ভুল করছে, তার অবশ্যই একটা শাস্তি পৌঁছেছিল, এটা ঠিক আছে, সে গেছে। কিন্তু সমস্যাটা হইতেছে যে তুমি যখন বলতেছো যে আসলে
রায়চরণ তার যেহেতু সন্তানের মতো দেখে নাই, সুতরাং এই ত্যাগটা সন্তান ত্যাগ না। এটা হলো বিষয়। তোমার মনে আলটিমেটলি আমরা কিন্তু মন নিয়ে আলোচনা করতেছি। সে কিন্তু চেয়ে থেকেই তো সে নিজেই তো দিয়েছে। এটা একটা রীতিকার ভালো লজিক ছিল, সে তো নিজেই দিয়েছে, এটা শাস্তি নেই। আমি নিজে গিয়ে আগুনে ঝাঁপ দিলাম, এদিকে আসলে শাস্তি? শাস্তি কি? শাস্তি কি আমরা কেউ কইছে নাকি? আমার ঠেকা পড়ছে, এটাই হলো কথা। ধরা যাক, আমি একটা নর্মাল কথা, এই পাঠচক্র করা, এই পত্রিকা করা, এটা একটা মারাত্মক কষ্টের বিষয় আমার জন্য। আমি কি বলবো এটা আমার শাস্তি? এটা কি আমার শাস্তি? কারণ আমার ঠেকা পড়ছে যে হ্যাঁ, আমি নিজে একটা দায়িত্ব নিয়ে তোমাদের এই সকল পাঠচক্র পরিচালনা করতেছি। এতক্ষণ ধরে আমি জোরে জোরে কথা বলতেছি, আমার গলা শেষ, কিন্তু তবু কথা হইতেছে যে আমি যদি রাত জায়গায় তোমাদের পত্রিকার সম্পাদনা করি, তো আমি যদি তোমাদের পাঠচক্র ঠিকঠাক করি, তোমাদের বই পড়ে আমি যদি তোমাদের পাঠচক্র পরিচালনা করি, শোনো শোনো, কথা হইতেছে যে এটা কিন্তু আমার উপরে আমার নিজের উপরে, কিন্তু আমি শাস্তি বলবো না। এটা জাস্ট আমি একটু কড়া ধরনের কাজ করতেছি, আমি একটু কঠিন কাজ করতেছি। এটা আমার নিজের ঠেকা পড়ছে, আমি নিজের ঠেকা আমি নিজে করতেছি, বুঝলি? এটা না যে আমার উপর অন্য কেউ শাস্তি দিচ্ছে। ঠিক সেম জিনিসটা হচ্ছে রায়চরণের সাথে, সেম জিনিসটা। সুতরাং আবারও এখানে মানে দুই পক্ষরা সরাসরি ভুল, মানে এই যে কোনো একটা পক্ষরা আবারও হইলো ভুল বলা যাইতেছে না। এক দিকের এক থিঙ্কিং প্রসেসে ঠিক আছে, আরেক থিঙ্কিং প্রসেসে তারা ঠিক না, তারা যেটা বলতেছে এটা শাস্তিও। সুতরাং কথাটা কিন্তু একই জায়গায় যাইতেছে, এটা ঠিক শাস্তিও। যে আসলে আর কি মানে তুমি যদি যারা সন্তান হিসেবে তুমি মনেই করো না, তার যদি তুমি দাও, এটা তো তোমার তোমার তো লাগবে না। কিন্তু এটা যে সমস্যা, সেটা আমি বলবো যে রায়চরণ প্রাপ্য হোক বা না হোক, পাঠচক্র তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে মানে মূলত এক থিঙ্কিং প্রসেসে তারা ঠিক যে হচ্ছে হ্যাঁ এটা তার কর্তব্য না, এটা না, একদম সরাসরি ঠাডা মার্কা যুক্তি যে হ্যাঁ দরকার নেই। তাদের লজিকটা হচ্ছে একটু গভীর, মানে একটু ইয়েতে যে হচ্ছে এটা তো তার শাস্তিও, যে সে যেটা বলতেছে সে তার সন্তান হিসেবে দেখতোই না। সুতরাং এটাই বিষয়। আলটিমেটলি হ্যাঁ, সুতরাং সিদ্ধান্তটা যেটা হওয়া উচিত সেটা হইতেছে যে অনাফেটা ঠিক আছে, অনাফেটা ঠিক আছে, একটাতে সে প্রাপ্য না, আরেকটাতে সে না উচিত। তার এই যে বিষয়টা, সে এটা একটা প্রাপ্য, আরেকটাতে সে তার উচিত করে না। উচিত এখন একটু জটিল হইতে পারে বিষয়টা। এখন লাস্টের ফাইনাল বিষয়, রায়চরণের কি তার সন্তানকে দেওয়া দেওয়াটা উচিত হয়েছে? এটা কিন্তু অস্বীকার করতে পারবো না। উচিত বলতে গেলে বলছে যেটা সত্য, রায়চরণ যে তার সন্তানকে তার প্রভুর সন্তান হিসেবে দেখছে, এটাও কি উচিত হয়েছে? এটা কি উচিত হয়েছে? এটা ভুয়া কথা। তোমার অন্য কেউ কেন আসবে তোমার এটা? আর যদি আসেও বা, আমরা সবাই জানি আত্মার কোনো পরিবর্তন হয়। আত্মা হচ্ছে মানে সবসময় আনটাচেবল, এটাই হলো কথা। আত্মা কি তোমার আবেগ মায়া মমতা নিয়ে আসে, তোমার দেহে আবদ্ধ। এটা হচ্ছে ধর্মতত্ত্ব আর গভীর তত্ত্ব। তো আলটিমেটলি রায়চরণের নিজের সন্তানকে দেওয়াটা উচিত হয়, কারণ সে আলটিমেটলি তার সন্তান। কিন্তু এই নিজের সন্তানকে দেওয়া তার সেরকম দুঃখও হয় না, কারণ সে তার সন্তানকে হ্যাঁ তার সন্তান হিসেবে দেয় না, বরঞ্চ দেখছে তার প্রভুর সন্তান। তার মাথায় কিন্তু সে তার প্রভুর কাছে ফেরে দিতেছে। এটা হলো বিষয়। এখন দেখো, এই যে দেখো পার্থক্য করে দাও সবাই, শোনো পার্থক্য করে দাও। আমি যদি একটা সাহিত্য সংসদের কাজ করি আর অন্য কেউ যে কাজ করতে আগ্রহী না সে এই কাজ করে, তাহলে কিন্তু বিস্তর পার্থক্য। ধরো যাক কেউ আগ্রহী না, গাঞ্জা খায় বেড়ায়, হ্যাঁ আমাদের কাছে গ্যাঞ্জামা বলা মানে ভণ্ড, তাদের কিন্তু যদি তুমি আরোপ করো যে হ্যাঁ তুমি পাঠচক্র পরিচালনা করবো, কষ্ট কিন্তু আমাদের সমান হবে। আমারও কষ্ট হইতেছে, তারও কষ্ট হইতেছে, কিন্তু জিনিসটা কিন্তু সেম না। তারও গলা ব্যথা করবো, আমারও গলা ব্যথা করবো, হ্যাঁ। তো আলটিমেটলি সে তার পুরো ইচ্ছার বিরুদ্ধে সে কাজটা করতেছে, তার ইচ্ছাই নাই, ইচ্ছার বিরুদ্ধে কাজ করাটা এখানে কঠিন। এটাই আমি বলতেছি। হ্যাঁ, আমি শুধু এটাই বলতেছি। দেখো তো আরেকটা জিনিস ভাই, তুমি কথা বলতেছো লাস্টে বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে দেখো অনেকে দেখো যে হচ্ছে প্রচুর পড়াশোনা করে, হ্যাঁ মানে তোমাদের এখানে হ্যাঁ প্রচুর পড়াশোনা করে, মানে কেউ আছে যাদের পড়তে ভালো লাগে, কেউ আছে যাদের পড়তে ভালো লাগে, বুঝছো? যেটা হচ্ছে হ্যাঁ পড়াশোনার মধ্যে তাদের একটা আনন্দ থাকে। কিন্তু তুমি যদি আনন্দ নিয়ে পড়ো, তোমার কি ঘাড় ব্যথা হইব না, পিঠ ব্যথা হইব না? শারীরিক যে ফ্যাক্টরটা এটা কিন্তু আছে। তোমার কিন্তু সময় যাবে, তোমার সময় লাগবে, তোমার এফোর্ট লাগবে, পরিশ্রম লাগবে, পরিশ্রমটা কিন্তু আছে। ধরো যাক একজন ব্যক্তি নিলে সে পড়তে চায়, একজন ব্যক্তি নিলে কেউ পড়তে চায় না, দুইজনে যদি তুমি একই পড়ো দাও, পরিশ্রমটা কিন্তু সমানই হবে। তার হাত নাড়াইতে হইতেছে, মানে কলমা লিখতে হইতেছে, তার একই জিনিস দেখতে হইতেছে, তার ঘাড়ে ব্যথা, দুইজনের ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা, হ্যাঁ। কিন্তু একজনের কষ্টটা অনেক বেশি, সেটা হচ্ছে সে তার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু রায়চরণ কিন্তু সে তার ইচ্ছার বিরুদ্ধে যায় না। রায়চরণ তার ইচ্ছার বিরুদ্ধে যায় না। রায়চরণের ইচ্ছা ছিল, সে তার চিন্তাধারাটাই ছিল যে ভাই এটা আমার প্রমোশন, আমি প্রভুরে দিয়ে দিলাম। সুতরাং সে কি জানে তার এটা বিশ্বাস,
বিষয় তুমি জানো মানে তুমি যদি মানে এটা বলে শেষরা তুমি যদি শেষরার মতো বিশ্বাস ধৈর্য রাখে যে না এডে তুমি কিন্তু তারা সরাতে পারবো না এটা লোক তুমি তারা সরাতে পারবো না। তো রায়চরণের বিষয়টা উচিত হয় কিন্তু সে ওই প্রথম ক্ষেত্রে তার প্রাপ্য ছিল, দ্বিতীয় ক্ষেত্রে তার উচিত হয় কিন্তু আলটিমেটলি সরাসরি বলাও যায় না যে সেটার প্রাপ্য ছিল না। প্রাপ্য বলতে তোমাদের লজিক অনুযায়ী কিন্তু ঠিক আছে সরাসরি শাস্তিও না, কারণ আলটিমেটলি এটা হচ্ছে আমার সাহিত্য আমার পাঠচক্র পরিচালনা করা, এটিকে আসলে শাস্তি, এটা আমি নিজের উপর আরোপ করতেছি। আমার যতই প্যারা হোক না এটা আমি করবো, কারণ এটা আমি নিজের উপর আরোপ করে আমার ঠেকা পড়ছে, আমি সাহিত্য নিয়ে আগ্রহী, এবার আমি তোমাদেরকে চাই যাতে তোমরা সাহিত্য নিয়ে আগ্রহী। সেম জিনিস এটা কিন্তু শাস্তি না। এটা তুমি এদিকে বলতে পারবো যে আমি শাস্তির উপর আছে না, এটা হলো বিষয়। কোনো টিচার আসে যদি আমার মাইট দেয়, সাহিত্য সংসদ দেয় তোমাদেরকে নিয়ে আসার জন্য, তখন হইতেছে এটা শাস্তি। হ্যাঁ, তো এই কারণে আমি বলতেছি যে সার্বিক অর্থে যে সবচেয়ে বড় প্রশ্নের উত্তরটা রায়চরণের প্রাপ্য ছিল নাকি প্রাপ্য ছিল না, প্রথমটার প্রাপ্য ছিল, ডাইরেক্ট সেন্সে প্রথমটার প্রাপ্য ছিল, ইনডাইরেক্ট সেন্সে বা আউটসাইড ইনডেপথ সেন্সে হ্যাঁ বিজয়ী বলতে ডাইরেক্টলি তোমরা বিজয়ী হয়েছো, কিন্তু ইনডেপথ তারা বিজয়ী হয়েছে। বিজয় বলা যায় মানে সবচেয়ে উপরে গণতন্ত্রের দিক থেকে তোমরা গণতন্ত্রের দিক থেকে হ্যাঁ, কিন্তু আলটিমেটলি জেতা হারের বিষয় না, জেতা হারের বিষয় আমরা আলটিমেট উদ্দেশ্যটা সমন্বয় একটা ইয়েতে আমরা কোথায় মিলিত এই কথার সাথে কারো দ্বিমত আছে। আমি যেগুলো বললাম যে প্রথম ক্ষেত্রে ডাইরেক্ট সেন্সে যে হ্যাঁ তাদেরটা ঠিক আছে যে হ্যাঁ এটা সে প্রাপ্য ছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেটা এটা ঠিক তুমি সরাসরি ডাইরেক্ট শাস্তিও বলতে পারবে না। এটা থেকে মানে কারো কোনো ইয়ে আছে যে আমি যদি সরাসরি ইয়ে করো, তুমি যদি নিজের উপর নিজে কোনো কিছু এটা থেকে সরাসরি শাস্তি হবে। সুতরাং এইটা বললাম আর কি, এই পাঠচক্রের সবচেয়ে বড় প্রশ্ন রায়চরণ এটার প্রাপ্য ছিল নাকি প্রাপ্য ছিল না, তার উচিত ছিল নাকি উচিত ছিল না, এই প্রশ্নের সমাধান হলো। তো সার্বিক অর্থে তোমরা এখানে যারা আসছো নতুনদের মধ্যে আমি অ্যাটেন্টিভনেস খুব বেশি দেখতেছি, নতুন মারাত্মক অ্যাটেন্টিভ, এটা বজায় রাখবা, ভাবতেছি পরবর্তী পাঠচক্রে তোমরা অবশ্যই থাকবা। এবং যারা আসতো এখানে অধিকাংশই বই পড়ছো, এবং এটার মধ্য দিয়ে আমি বলবো যে তো সকলকে ধন্যবাদ জানাতে চাই। আজকের পাঠককে আগামী পথপ্রদর্শকে পরিণত করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে আজকে সবার জন্য পাঠচক্র শেষ করছি।